অস্বাভাবিক হয়ে যাবে। কারণ তোমরা যেভাবে রিয়েক্ট করো এবং আমি যেভাবে রিয়েক্ট করব, দুইটার মধ্যে পার্থক্য হয়ে যাবে। এবং এটা যদি মানুষ জানতে পারে, তাহলে বুঝতে পারে, তাহলে এটা তোমার সমস্যা যেমন হবে, আমার সেম টাইম আমারও সমস্যা হবে। তো এগুলা উনি বলার পরে অনেকদিন ওকে উনি দাবিয়ে রাখার চেষ্টা করলেন, কিন্তু একটা সময় ওর অনেক প্রেশার, জোরাজোরি, অনেক ইচ্ছার কাছে উনি পরাজিত হয়ে উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি আসো, বাট তোমার কিছু শর্ত আমার সাথে থাকতে হবে। শর্তগুলা কেমন? শর্তগুলা ছিল যে তুমি যাই করো, তোমার সাথে হিউম্যান যারা থাকবে, আমরা মানব জাতি যারা থাকবো, যারাই তোমার সাথে যেরকম আচরণ করবে, যদি তোমার আচরণের বাইরে মনে হয় যে এটা ভালো যাচ্ছে না, তুমি সাথে সাথে কোনো রিয়াকশন দিবা না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি মানুষকে কোনোভাবেই কোনো কষ্ট, এমনকি মেরে ফেলা সরাসরি, এরকম কোনো এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস তুমি দেখাবা না। এই সকল শর্ত, আরো কিছু শর্ত ওনার ছিল, হয়তো বা সকলগুলা জানা পসিবল হয় নাই। তো আমি এই ঘটনাটা জেনেছি আমার খালাতো ভাই, আমার খালু, আমার খালার কাছ থেকে। লিসেনার্স, আপনাদের জন্য বলছি, এটা আসলে একটা খুবই আপনার বুঝবাম করার মতো একটা ঘটনা। আমি এখন যখন বলছি আমার বুঝবাম হয়ে যাচ্ছে অনেকটা, প্রায় বলতে গেলে শিউরে উঠছি আমি। দেখা যাচ্ছে কি জানেন, আহ, ওই 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 জিন যখন দাদাকে বললো যে আমি আসবো, দাদা যখন রাজি হলেন, তখন তাকে শর্ত দিয়ে যখন আসলো, সে কিন্তু খুব সহসাই 20 থেকে 30 বছর ওনার সাথে চলে গেল, টাইমটা পাস করে ফেললো। এবং পাস করার পর যেটা হলো, একদিন ওনার আসলে একটু বলে নি রাসেল ভাই এখানে, যে হচ্ছে উনি কখনই ঘরে ঢুকতো না, একেবারে মানে মেইন ঘরে ঢুকতো না। উনি খাবার খেতে আসতো, এটাও ছিল রান্নাঘরের পিছনে একটা দরজায় বসে খেত, একটা নির্দিষ্ট প্লেস ছিল ওনার, সেই প্লেসে বসে উনি ওনার ভোজন করতেন। আর হচ্ছে উনি যে ভোজন করতেন, ভোজন করার জন্য ওনার যে প্রধান এবং প্রথম শর্ত ছিল, সেটা হচ্ছে উনি কোনো প্লেটে খাবে না, উনি কলা পাতাতে খাবে। এখন কলা পাতা ওনাকে প্রতিদিন উনি যখন আসতেন, একটা করে সাথে কলা পাতার একটা অংশ নিয়ে আসতেন। কলা পাতার অংশে উনি খেয়ে আবার কলা পাতাটার সাথে নিয়ে হয়তো বা কোথাও ফেলে দিয়ে চলে যেতেন। যেদিনকার ঘটনা, সেদিন উনি কলা পাতা ছাড়াই চলে আসলেন। উনি আমার দাদিকে দাদি বলেই সম্বোধন করতেন। উনি বললেন যে দাদি, আমাকে খাবার দেন। উনি তো খাবার বলতো না, বলতো ভাত দেন। তো ভাত, দাদি বলল যে ওনার নাম ছিল রৌফ, ওই চিন্তার নাম ছিল রাসেল ভাই, রৌফ। তো বলতেছে, এ রৌফ, তুই কি কলা পাতা নিয়ে এসেছিস? তো বলতেছে, না দিদা। বলে, তো আনিস না, এই কলা পাতা নিয়ে আয়। তো রাসেল ভাই, এখানে কলা পাতা নিয়ে আসার জন্য যে একটা মানে একটা পরিস্থিতি, সেটা যদি একটু ব্যাখ্যা করি, তাহলে বোধহয় আমার লিসনারদের জন্য একটু ইজি হবে জিনিসটা বুঝতে। বিষয়টা হচ্ছে, আমার যে দাদার বাড়ির ডান পাশে হচ্ছে বিরাট বড় একটা বাঁশ ঝাড়, বাম পাশে হচ্ছে একটা বড় একটা ময়দান, খোলা ময়দান, যেখানে বিভিন্ন রবি ফসল টসল বোনা হতো। সামনে হচ্ছে একটা নালা, নালার ওই পারে হচ্ছে আপনার কবরস্থান, এবং ঠিক পিছনে হচ্ছে বিরাট বড় একটা দিঘি। ওই দিঘির ওই পারে হচ্ছে আপনার বিরাট জঙ্গল। আর বিষয়টা আমি যেটা আজকে বলছি, এই বিষয়টা ঘটা আজকে থেকে প্রায় 70 থেকে 80 বছর বা তারও বেশি আগে। তো তখনকার যে জঙ্গল বা তখনকার যে পরিবেশ, সেটা আপনারা নিশ্চয়ই কল্পনা করতে পারছেন। আর এটা হচ্ছে একটা গ্রাম, একেবারেই গ্রাম, গহীন গ্রামের বিষয় ঘটনা। তো একটা মানুষ যদি, রাসেল ভাই, এই এই পার থেকে, দিঘির এই পার থেকে ওই পার পর্যন্ত হেঁটে গিয়ে কলা পাতা নিয়ে এসে বসে এটাকে মানে পরিষ্কার করে দিতে চায়, মিনিমাম 8 থেকে 10 মিনিট বা এরকম সময় লাগতে পারে। যদি কমেও আমি ফেলি, 8 মিনিট তো লাগবেই। কিন্তু উনি কি করলো, দাদু উনাকে বলার সাথে সাথেই দাদু খেয়াল করলেন, উনি কিছুক্ষণের মধ্যেই, এই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে দেখলো যে উনি এসে বলতেছে দিদাকে যে নেন, খাবার দেন, কলাপাতা নিয়ে আসছি। এর ফাঁকে একটা ঘটনা, মানে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কোনো না কোনো ভাবে আমার দিদা বুঝতে পারলেন যে ওনার যে সামনে উনি বসেন, যেখানে উনি বসেন, যে রান্নাঘর, সেই রান্নাঘরের ঠিক সামনে ওনার থাকে একটা আলমিরা, যে আলমিরাতে ওনার সকল গোছানোর বিষয়গুলা। ডান দিকে হচ্ছে একটা, আর তখনকার সময়ে হতো রান্না হতো হচ্ছে মাটির মানে চুলাতে। তো চুলাটা ছিল ডান দিকে। আর হচ্ছে পশ্চিম দিকে ওনার ছিল হচ্ছে একটা জানালা। ওই জানালা দিয়ে উনি বাইরের সকল কিছু দেখতেন। যেটা হলো, উনি যখন তরকারিটা আলমিরা থেকে নিয়ে
চুলাতে একটু গরম করার জন্য উদ্যত হলেন, উনি হঠাৎ করে ডান দিকে খেয়াল করেন। আবার ওই দিন একটা বিষয় ছিল, ওই দিন একটু ঝিরঝির বৃষ্টি হচ্ছিল। তো যেটা হয়, ওই বৃষ্টি, একটু অন্ধকারাচ্ছন্ন অবস্থা, সবকিছু মিলে উনি কেমন যেন দেখলেন যে একটা খুব বড় একটা কিছু বিদ্যুৎ গতিতে এদিক দিঘির এই পার থেকে ওপার পর্যন্ত গেল আর সাথে সাথে চলে আসলো। এই বিষয়টা দেখে না উনি একটু খেয়াল করলেন। খেয়াল করার পরে উনি দেখার চেষ্টা করলেন যে পাতাগুলা নড়ছে। উনি জিনিসটা খুব অপ্রস্তুত হয়ে গেলেন এবং উনি তাকায় দেখলেন যে সেই রোফ ওকে বলতেছে যে দিদাকে বলতেছে যে আমাকে ভাত দেন। তখন দিদা ওকে প্রশ্ন করে, আচ্ছা তুমি না কলা পাতা নিয়ে আসো নাই, তাহলে এই কলা পাতা কোত্থেকে এখনই নিয়ে আসলে? তখন রোফকে দিদাই প্রশ্ন করার পরে রোফ বলতেছে, দিদা ভাত দেন প্লিজ। তো ভাত দেন বলার পর যেটা আমার দিদা যেটা করলেন, উনি জিনিসটাকে বুঝতে পারলেন যে একটা অ্যাবনর্মাল কোন একটা অ্যাক্টিভিটি হয়েছে, যেটা উনি বুঝতে পারে নাই আসলে কি ঘটনা ঘটেছে। কিন্তু রোফ যেটা যেটা কলাপাতাটা যেটা দিল, সেই কলাপাতাটা মানে একটা অ্যাবনর্মালিটি কিছু একটা হয়েছে। যাই হোক, উনি খুব তড়িঘড়ি করে খাবার পর্ব শেষ করে ফেললেন। খাবার পর্ব শেষ করে উনি আরেকটা জিনিস পয়েন্ট করলেন, যেটা হচ্ছে যে রূপ যে খাবারটা খাচ্ছিল, সেই খাবারটা খাওয়ার মধ্যে তার একটু অ্যাবনর্মালিটি ছিল। উনি এই বিষয়টা মানে নোট করলেন। নোট করে খাবার পর্ব তৈরি শেষ করে আমার দাদাকে বললেন যে এই উনি তখন জিজ্ঞেস করলেন যে আচ্ছা, আমি আজকে রূপের সাথে এরকম একটু অ্যাবনর্মাল কিছু দেখতে পাচ্ছি, তো বিষয়টাকে আপনি জানেন কিনা? তখন দাদা ওনাকে প্রথমে একটু অ্যাভয়েড করার চেষ্টা করলো, কিন্তু আমার দাদি ছিল একটু একলোখা টাইপের, যে যেহেতু ঘটনাটা ঘটেছে আমাকে জানতেই হবে। তো উনি যখন জানার চেষ্টা করলেন, তখন দাদা বলল, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে মানে পরবর্তীতে এই বিষয়টা ডিটেইল বলবো। তো দাদা করলেন কি, আছরের নামাজের জন্য বাসা থেকে বের হয়ে গেলেন। সাধারণত দাদা কি করেন, আসরের নামাজের সময় বের হয়ে গেলে মাগরিবের নামাজ পড়ে বাসায় এসে কিছু রেস্ট নিয়ে আবার এশার নামাজ পড়ার জন্য বের হয়ে যেতেন। কিন্তু ওই দিন আর উনি আসলেন না। উনি একেবারে অনেক রাত্রে, প্রায় 9টা কি 10টার সময় উনি বাসায় ঢুকলেন। আর তখনকার সময়ে কোনো বিদ্যুৎ ছিল না, তো 9টা 10টা যদি হয় তাহলে আসলে বোঝা যায় অনেক গভীর রাত। তো দিদা ওনার জন্য ওয়েট করলেন। দাদা আসলেন। আসার পর দাদাকে জিজ্ঞেস করছেন যে আসলে এটা মানে কি হয়েছিল, আপনি তো আমাকে বলেছিলেন এটা বলবেন। তখন দাদা বলল যে হ্যাঁ, টোটাল ঘটনাটা উনি মানে বললেন, একেবারে ডিসক্রাইব করে বললেন। বলার পর বলল যে সে কি তাহলে এখন, দিদার প্রশ্ন ছিল সে কি তাহলে এখন আমাদের সাথে থাকবে? তখন দাদা বলল যে না, সে আর আমাদের সাথে থাকবে না। আমি ওকে, আমার আসতে এই জন্যই দেরি হলো যে আমি ওকে ডেকে নিয়ে গিয়েছিলাম এবং তাকে বললাম যে তুমি আর এক্সিস্ট করতে পারবে না, বিকজ এই ঘটনাগুলা, দিদার সাথে যে ঘটনাগুলা ঘটলো, এরকম আরো কিছু ঘটনা দাদার কাছে আসলো, যেগুলা ওনার এই সিমটম গুলাকে আরো বেশি সন্দেহাতীত করে দিল। এবং এরই সাথে যেটা করলো, দাদা তখন ওই রৌফ যে জিনটা, ওনাকে বললেন যে না, তুমি আর আমাদের সাথে এক্সিস্ট করতে পারবে না, তুমি চলে যাও। ওকে, তুমি চলে গেলে তোমার জন্য ভালো, আমার জন্য ভালো। পরবর্তীতে যেটা দেখা গেল, দাদাকে সে রিকোয়েস্ট করলো আমি আপনার সাথে থেকে যাওয়ার জন্য, কিন্তু দাদা বললো না, তুমি থাকতে পারো না। তবে অনেক রিকোয়েস্ট করার কারণে যেটা হলো যে ওনাকে একটা পারমিশন দিলে যে তুমি আমার যে বাড়ি এবং আমার বাড়ির যে সীমানা, সেই সীমানার মধ্যে তোমাদের যে অদৃশ্য শক্তি হয়ে থাকার যে একটা বিষয়, সেইভাবে তুমি থাকতে পারো, কিন্তু একটা কিছু শর্ত সহ, কিন্তু তার থেকে বেশি সম্ভব না। তো তখন বললো যে কিছু শর্ত দিল। নাম্বার 1, সেটা হচ্ছে যে তুমি কোনো মানুষকে ক্ষতি করতে পারবে না, আর ক্ষতি সর্বোচ্চ যে ক্ষতি মানুষকে মেরে ফেলা, সেটা করতে পারবে না। কিন্তু এখনো রাসেল ভাই, সবচেয়ে আশ্চর্যের বিষয়, সেই জিনটা এখনো আছে এবং তার কিছু অ্যাক্টিভিটি এখনো লক্ষণ দেখা যায়। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব এসএমএস এ। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকেই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে রোমান্টিক ভূত তিনি বলেছেন যে থ্যাঙ্কস নীলাঞ্জনা, আপনার ফার্স্ট স্টোরিটা অসাম ছিল, এবং তিনি বলছেন যে পরের ঘটনাটা আরো ভালো হবে, সেটা তিনি আশা করছেন। রাব্বানি উত্তরা থেকে লিখেছেন প্রথম ঘটনাটা ভালো ছিল। মুন কুড়িগ্রাম থেকে লিখেছেন যে প্রথম স্টোরিটা ভালো ছিল। সিজান আমাদের এবং সাইফুল তারা আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে তারা সবাই মিলে শুনছেন আমাদেরকে। শরীফ নাটোর থেকে আমাদের এসএমএস করেছেন, ফার্স্ট স্টোরির অনেক প্রশংসা করেছেন তিনি। এছাড়া আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের এখানে এসএমএস করছেন এখনো। রিদওয়ান আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে এটা তার প্রথম এসএমএস এবং তিনি অনেক ভয় পাচ্ছেন। সুমন মোহাম্মদপুর থেকে লিখেছেন
যে তার কাছে এই মুহূর্তে অবশ্য ভয় লাগছে না। সবুজ আমাদের টাঙ্গাইল থেকে লিখেছেন যে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু বাড়িয়ে দিতে বলছেন। ওকে, আমরা বাড়িয়ে দিব। আমাদেরকে ফ্রেন্ডলি সোহাগ লিখেছেন ফার্স্ট স্টোরিটা শুনে ভয় লেগেছে। ফয়সাল আমাদের এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন আমাদেরকে এমডি আকাশ মোহাম্মদপুর থেকে, পুরো ফ্যামিলি নিয়ে তিনি শুনছেন। রুবেল আমাদের লক্ষ্মীপুর থেকে এসএমএস করেছেন আমাদেরকে মমি ইসলাম, এছাড়াও জ্যাকলিন নাটোর থেকে এসএমএস করেছেন। সাব্বিক তিনি আমাদের সাথে আছেন এবং শুনছেন। তামিম আমাদের পুলিশ লাইন ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন। এছাড়া ইশিকা রাজশাহী থেকে আমাদের এসএমএস করেছেন। সিদ্দিক এসএমএস করেছেন আমাদেরকে। আরজে নিলয় কুষ্টিয়া থেকে ফার্স্ট স্টোরিটা তার কাছেও ভালো লেগেছে। রনি আমাদের সিলেট থেকে জানিয়েছেন যে ফার্স্ট স্টোরিটা চরম ছিল। স্বর্ণা আমাদের এসএমএস করেছেন আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে আমাদের সাথে। এছাড়াও দেখতে পাচ্ছি যে অনেকেই এই মুহূর্তে ফেসবুকেও রয়েছেন এবং ফেসবুকে বলেছেন যে ভাইয়া এই ঘটনাটা সে কোথা থেকে পেয়েছেন, মানে এখনকার ঘটনার কথা বলছেন না আগের ঘটনা বলছেন, সেটা একটু আমাকে একটু বলতে হবে। আচ্ছা, তিনি ভূত এফএম শুনছেন আমাদের এখানে। দেখতে পাচ্ছি যে সত্য প্রিয়া মজুমদার। এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছি SK সাকিব এবং তার কাছে দ্বিতীয় ঘটনাটা ভালো লেগেছে আমাদের কাছে দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে কমেন্ট করেছেন ফেসবুকে আসাদ এবং আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি এমডি জীবন সহ আরো অনেকে। তো আপনারা যদি ফেসবুকে আসতে চান এবং ফেসবুকে আপনাদের মতামত জানাতে চান তাহলে চলে আসেন www.facebook.com/radio.furti, www.facebook.com/radio.furti। কোন ঘটনাটা ভালো লাগছে, কোন ঘটনাটা কেমন লাগছে সেটা জানিয়ে অবশ্যই আমাদের এসএমএস করতে ভুলবেন না। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। সো একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদেরকে এবং ফিরে আসার পরে আমরা নীলাঞ্জনার বাকি স্টোরিগুলো শুনবো এবং কি ঘটেছিল সেটা জানবো। আপাতত বিরতি নিচ্ছি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছির সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এবং সেই সাথে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। এবং এই ঘটনাটি একটা ছোট্ট একটা ইমেল আমাদের পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার এবং তার সেই ইমেলটা আমরা এখন আপনাদের পড়ে শোনাবো। সো যেভাবে তিনি লিখেছেন সেভাবে আমি পড়ছি। সঙ্গত কারণে স্টুডিওতে শেয়ার করতে পারছি না। ঘটনাটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা। হ্যালো রাসেল ভাই, জানি আপনি ভালো আছেন কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি পারমিতা যে ঘটনাটি আজ শেয়ার করব তা আমার আপুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আপুর নাম ঝিলমিল, DNC ঢাকা নার্সিং কলেজের একজন BSc স্টুডেন্ট। ঘটনাটি জানুয়ারি 2014-তে আপুর হোস্টেলে ঘটে। তখন শীতকাল থাকার কারণে আপু তার বাসা থেকে সম্পূর্ণ নতুন একটি কম্বল তার হোস্টেলে নিয়ে আসে এবং কম্বলটি ব্যবহারের প্রথম রাতেই আপুর কাছে মনে হয়েছিল যে তার পায়ের দিক থেকে কম্বলটি ধরে কেউ টান দিচ্ছে এবং তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। এরপরে আপু লক্ষ্য করে দেখতে পায় কম্বলের যেদিক থেকে টান সেখান থেকে কিছু সুতা উঠানো। এটি এমনও যে কেউ কম্বল সেলাই খোলার জন্য সুতা খোলার চেষ্টা করছে, মানে এমনও হতে পারে। এরপর আপু প্রায় টানা 7 দিন একই স্বপ্ন দেখে যে কেউ এসে তার কম্বলের ওই স্থানের সুতা একটি একটি করে তুলে ফেলছে এবং সকালে উঠে দেখতে পায় যে তার কম্বলের সেই স্থানটি বেশ কয়েকটি সুতা প্রতিদিনই উঠে যাচ্ছে। এবার মূল ঘটনার প্রান্তে চলে আসি। 8 দিন 8ম রাতে আপু ঘুমের প্রস্তুতি নিয়ে শুয়ে পড়েছে। তার গায়ে সেই কম্বলের যে জায়গায় সুতোগুলো উঠানো সেই জায়গাটি ওই রাতে আপুর বাঁ কাঁধের ওপর ছিল। হঠাৎ করে তার খুব গরম লাগা শুরু করে। তার ঠিক পরপরই সে অনুভব করে তার কাঁধে কেউ হাত রেখেছে এবং হাতটি ক্রমশ কাঁধ থেকে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উল্লেখ করা ভালো যে আপুর রুমে আপু এবং রুমমেট ছাড়া আর কেউই ছিল না এবং তার সম্পূর্ণ দরজা লাগানো ছিল। আপু হাতটি যখন ধাক্কা মেরে সরিয়ে দিতে চায় তখন তার কাছে হাতটি ভিজে থকথকে রাবারের মতো লাগে এবং খুব কষ্টে তার চোখ খুলে ডিম লাইটের আবছা আলোতে আপু দেখতে পায় তার মুখের সামনেই কালো একটি অবয়ব এবং অবয়বটির উপস্থিতি ছিল মাত্র 1 সেকেন্ডের মতো।
আপু চিৎকার দিয়ে উঠে পড়ে এবং চিৎকার শুনে আপুর রুমমেটরা প্রায় সাথে সাথে লাইট জ্বালিয়ে আপুর কাছে চলে আসে এবং আপুর কাছ থেকে পুরো ঘটনা শোনে। এরপর সবাই মিলে কম্বলের ওই স্থানটি লক্ষ্য করে দেখে যে সেখানে কোনো সুতা আর অবশিষ্ট নেই এবং সুতাগুলো টান দিয়ে কেউ যেন উঠিয়ে ফেলেছে। এই ঘটনার কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি এবং এটাই ছিল ঘটনা। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনার চিরপরিচিত ঘর, আপনি যে ঘরে রেগুলার ঘুমান, সেরকম ঘরে যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে সেটা আসলেও কিন্তু ভয়ঙ্কর। যে কে মানে আপনার এই কাজটি রাত জেগে কে করেছে তাহলে, এবং আপনি এরকম একটা স্বপ্ন কেন দেখবেন, এবং স্বপ্নের পরে একসময় যখন আপনি অনুভব করবেন যে আপনার বুকের উপরে বা আপনার শরীরের উপরে অন্য কেউ একজন বসে আছে এবং সে আপনাকে যন্ত্রণা দিচ্ছে, তখন ব্যাপারটা খুবই অদ্ভুত। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় পারমিতার কাছে। পারমিতার ঘটনা শুনলাম আমরা এখন চলে যাব নীলাঞ্জনার কাছে। তার আগে আমরা নীলাঞ্জনের হাজবেন্ডের সাথে একটু কথা বলে, আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমি আপনার নামটা একটু শুনতে চাই সবাইকে। রাসেল ভাই, আমি নায়াজ বলছিলাম কলাবাগান থেকে। ওকে নাইস। আপনি আপনার শ্বশুর বাড়িতে আপনার যখন প্রথম বিয়ে হয়, বিয়ে হবার পরে আপনি নীলাঞ্জনার কাছে যখন এই সমস্ত ঘটনাগুলো শুনতেন তখন কি আপনি বিশ্বাস করতেন? রাসেল ভাই, সত্য কথা বলতে কি, মানে বিয়ের আগে আমি আসলে ওরকম ভাবে জিনিসগুলো নক করিনি কখনো, বাট বিয়ের পরে যেটা অনুভব করলাম যে কিছু কিছু জিনিস আমি নিজেও ফিল করলাম যে এই জিনিসগুলো আসলে ঘটতেছে, ওর সাথে ঘটছে। সো আলটিমেটলি আমি জিনিসটা আগে তো কোনো বিশ্বাস করিনি, বাট তারপর বাধ্য হয়ে বিশ্বাস করতে হয়েছে আমাকে কিছু কিছু জিনিস, মানে কিছু সিমটমস যেগুলো আমি ফিল করছি, বাট ও আমাকে যেগুলো আগে ফোনে বলতো, মোবাইলে বলতো যে এরকম আমার বাসায় হচ্ছে, তখন শুনে কেমন লাগতো? তখন আমার কাছে মনে হচ্ছে যে মেবি হ্যালুসিনেশন সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা হবে, ওর কোনো সমস্যা আসলে এরকম কোনো প্যারানর্মাল কোনো কিছু ঘটতে পারে না, যেরকম ভাবে আমাদের ঘটনা শুনে অনেকে মনে করেন যে এই ঘটনা কি হতে পারে নাকি। এক্স্যাক্টলি, যার সাথে হয় সেই কিন্তু জিনিসটা বুঝতে পারে আসলে কি হচ্ছে। বাট আমি যখন ওর সাথে থাকলাম ওই সময়টাতে অতটা না ঘটলো, বাট রাতের যে টাইমটা কিছু জিনিস আমি ফিল করলাম যে আসলে এরকম হচ্ছে। এরকম কিছু অনেক এক্সপিরিয়েন্স আছে আসলে ছোটখাটো। তো এর মধ্যে দেখা যায় ওদের বাসার ছাদে অনেক ধরনের শব্দ হয় যেগুলো আসলে টোটালি অ্যাবনর্মাল। যে রাত অ্যাপার্টমেন্টে সবাই জানে এটা, যারা অ্যাপার্টমেন্টে থাকে, যে আপনার 10টা 11টার পরে ওখানে কেউ যায় না, কারণ লক করা তালা দেওয়া থাকে ছাদ। সো আলটিমেটলি দেখা যায় যে ছাদের উপরে যে শব্দ হয়। তারপর আপনি এমনিও বলছেন যে বাথরুমেও সমস্যা আছে, ওই যে পানির কলের ব্যাপারটা একটু বলবেন। আচ্ছা, ওখানে দেখা যায় এরকম অনেক কিছু দেখা যাচ্ছে যে নিজেই পানির কলটা ছেড়ে দিচ্ছে, মানে মনে হচ্ছে কেউ মানে পানির কলটা কেউ ওখানে ছেড়ে দিচ্ছে, জাস্ট পানির কলটাকে। বাথরুমের মধ্যে হঠাৎ করে দেখা যায় কল ভালো করে লক করা হয়েছে, লক করে রুমের মধ্যে আমরা বসে আছি, তো অল অফ এ সাডেন পানির শব্দ হচ্ছে বাথরুম থেকে। মানে এতটুকু তো রিমাইন্ড করা যায় যে আমি কলটা বন্ধ করে আসছি। আর ওখানে যদি কোনো মেকানিজম বা কোনো টেকনিক্যাল ফল্ট হয়, এটা তো দেখা যায় বারবারই হবে, কিন্তু এটা মাঝে মাঝে প্রবলেমটা হয়, কিন্তু একটু আগে কলটা ঠিক ছিল। আবার যখন গিয়ে বন্ধ করি তখন কিন্তু যখন থাকি সামনে তখন কিন্তু প্রবলেমটা হয় না। তারপরে আপনি আরো একটা কথা বলছিলেন, যেটা হচ্ছে যে রান্নার মতো একটা শব্দ পাওয়া যায় বাসায়। এটা হচ্ছে যে রাসেল ভাই, এরকম আমি যখন রাতে ওর সাথে মানে ঘুমাইছিলাম, তো রুমের মধ্যে একটা জিনিস অনুভব করলাম, কথা বলতেছি আমরা দুজন। সো আলটিমেটলি জাস্ট ওদের উপরের যে ছাদরা, তো ওইটা লক করা, তো ওখানে যে আপনার পানির যে ট্যাপটা, এটা সিল করে দেওয়া আছে। সিল করে দেওয়া কেন? কজ হচ্ছে এখানে দেখা যায় বাচ্চারা মানে খেলাধুলা করতো, হাত মুখ দিত, মানে ছাদ ড্যামেজ হয়ে যাওয়া যেটাকে বলে। আচ্ছা, এই কারণে বন্ধ করে দিয়েছে। সো অবভিয়াসলি আপনি একটা জিনিস যদি খেয়াল করেন যে রাত 1টা-2টার দিকে ছাদে কেউ রান্না করবে না, বা এখানে পানিতে কেউ পা ধুতে আসবে না, কারণ এখানে তালা দেওয়া। তো আমি প্রথমে ওর সাথে কথা বলতে হঠাৎ করে আমার কানের মধ্যে একটা শব্দ শুনতে পেলাম যে থালাবাটি বা কিছু একটা মারছে, মানে কিছু একটা শব্দ হচ্ছে। সো অল অফ এ সাডেন আমি ওকে বললাম, ওকে জাস্ট নক করলাম যে কিছু শব্দ হচ্ছে কিনা, মানে এটা কি আমারই হ্যালুসিনেশন হচ্ছে নাকি ও জিনিসটা ফিল করতেছে। ও আমাকে বললো যে হ্যাঁ শব্দ হচ্ছে দেখো। তারপরে আমরা দুজন ফিল করলাম যে উপরে থালাবাটি মাজা থেকে শুরু করে ভাতের শব্দ, ভাত রান্না করে যে ভাত যে শব্দটা হয়, ওরকম কিছু শব্দ শুনতে পারলাম আমরা, টকবক এবং পা ধোয়া মানে যে হাত মুখ ধুচ্ছে, মানে এরকম জিনিস, কুলি করা, এইসব জিনিসগুলো ফিল করলাম। তার মানে আপনার তখন বিশ্বাস হয়ে গেছে অলরেডি যে এইখানে কোনো একটা ঝামেলা আছে। ওর আব্বুকে আমি গিয়ে জিজ্ঞাসা করে যে পাপা, মানে হাত এরকম শব্দ হয় কেন? তো উনি বললো যে আসলে এটা মাথায় নিও না, কারণ আমি এরকম অনেক শব্দ, মানে আমার লাইফে এরকম ঘটছে অনেক, তো আমি জিনিসটা মানে হতে অভ্যস্ত অনেকটা। এটা সত্য, এটা আমার সাথেও ঘটছে, জন্য এখানে ছাদের উপরে প্রবলেম আছে। তার মানে আপনি আমাকে একটা কথা শুরুতেই বলছিলেন যে আপনার সাথে
কোনোদিন কোনো কিছু ঘটেনি, সুতরাং আপনার জন্য এই জিনিসগুলো বিশ্বাস করা খুবই কষ্টকর ছিল। এক্স্যাক্টলি। পরে এখন আপনার কি মনে হয়? এখন কি মনে হয় যে আসলে ঝামেলা আছে? হ্যাঁ রাসেল ভাই, আমার যেটা মনে হয় যে আসলে এগুলো এক্সিস্ট করে, এগুলো ঘটে। না মানে আপনি ওই যে বললেন যে পরীক্ষার সময় যেমন বলতে অনেকেই বলছেন যে স্ট্রেস বা ওই সময় হয়তো অনেক বেশি টেনশন করছিলেন, সেই জন্য ঘটনা করতে পারে। আপনারও কি তাই মনে হয়? না মনে হয় যে না আসলে এই ঘটনাটা আসলেই ঘটেছে? কারণ ওকে ফাইন, তাহলে অন দ্যাট নোট আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে এখন সরাসরি চলে যাবো আবারও নীলাঞ্জনার কাছে, এবং নীলাঞ্জনার সেকেন্ড স্টোরিটা শুনবো, যেটা জন্য আপনাদেরকে এতক্ষণ ধরে ওয়েট করিয়ে রেখেছি। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটে। আবারও বলবো, পুরো সিচুয়েশনটা যেখানে ঘটেছে, মানে পুরো সিচুয়েশনটা আপনি চিন্তা করুন এইভাবে যে আপনার চারপাশে আপনার যে ঘর, যে ঘরের মধ্যে এখন আপনি আছেন, যে ঘরে বসে বা যে ঘরে দাঁড়িয়ে বা যে ঘরে শুয়ে আপনি ভূত এফএম শুনছেন, সেই বাসা, বা আপনি যদি রাস্তাতেও থাকেন আপনি আপনার বাসাটাকে কল্পনা করেন যেখানে গিয়ে আজকে রাত্রে আপনাকে থাকতে হবে, এবং সেই জায়গাটা কল্পনা করে এই ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন। নিরঞ্জনা, আপনার ঘটনাটা একটু শুনি। জি রাসেল ভাই, আমার সেকেন্ড যে স্টোরিটা এটা হচ্ছে 2012 এর দিকে। তো আমার মা সঙ্গত জমি জমার কোন একটা কারণে বাড়িতে চলে যান। আচ্ছা। তো আমাকে রেখে যান এবং আমার পাপাও আমার বাসায় থাকে। তো একদিন মানে ওই বাড়িতে যাওয়ার দুদিন পরে তো আমি ফিল করতে থাকলাম যে আমার বাসায় মানে দুপুর 12টার থেকে একদম আসরের আজান পর্যন্ত এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, মনে হয় যে আশেপাশে কোনো মানুষ মারা গেছে। আচ্ছা। এবং রীতিমতো সেখানে কান্নাকাটি হচ্ছে, হাই হুতাশ হচ্ছে। মানে আমার বাসায় আমি একা নেই, আরো অনেকেই আছে। এবং রাসেল ভাই, আমি আরেকটা কথা বলে রাখি যে এই যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলো, এগুলো মানে বেসিক্যালি আমি যখন একা থাকি তখনই আমার সাথে কেন যেন একটু বেশি হয়। তো আমার মা বাড়িতে যাওয়ার আগে এজন্য আমাকে বলে গিয়েছিল একটু সাবধানে থাকিস, আর যদি ওরকম কিছু হয় সূরা টুরা পড়ে নামাজ কালাম পড়বি, সুন্দর মতো থাকবি। তো এনিওয়ে, এবং যেটা বললাম যে 12টা থেকে আসর আগ পর্যন্ত এটা হয়, আবার ঠিক মাগরিবের আজানের পর থেকে আবার ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়। আচ্ছা। তো আমার আম্মু বাড়িতে যাওয়ার দুদিন পরে একদিন সন্ধ্যার দিকে আমি আমার মানে ঘর ঝাড়ু দিচ্ছি, তো আমি ফিল করলাম যে একটা রুম থেকে আরেকটা রুমে, ইট মিনস ড্রয়িং রুম থেকে আমার আম্মুর রুমে একদম বিদ্যুৎ গতিতে একটা ছায়ার মতো চলে গেল, খুব দ্রুত চলে গেল। আমি একটু থমকে দাঁড়ালাম যে আমি কি কিছু দেখেছি নাকি আমার গ্লাসে কোনো রিফ্লেকশন হয়েছে। তো আমি তারপরে আবার ঘর ঝাড়ু দিতে শুরু করি। আবার আমি দেখি যে আবার আমার আম্মুর রুম থেকে আবার ড্রয়িং রুমে বিদ্যুৎ গতিতে একটা ছায়ার মতো চলে যাচ্ছে। এরকম 3-4 বার হলো। হওয়ার পরে তখন আমি একটু দাঁড়িয়ে পড়লাম, আমি যে না এবার আমি দেখবো যে জিনিসটা কি। আমি দাঁড়ানোর পরে তখন দেখলাম এগেইন সেই জিনিসটা দ্রুত গতিতে আবার আম্মুর রুমে চলে গেল। আমিও একদম সাথে সাথে আমার আম্মুর রুমের গেট খুলে আমি চলে গেলাম ভিতরে। যাওয়ার পরে তখন আমি ওটা এত মানে দ্রুত ছিল আমি ওর পুরো ফেসটা দেখতে পারিনি। আমি জাস্ট দেখলাম যে আমার আম্মুর বেডরুমের যে ওয়াশরুমটা আছে ওখানে ওই ছায়াটা জাস্ট ঢুকে গেল, এবং ওর যে চুলটা এতটাই লম্বা ছিল যে ওটা ফ্লোর টাচ করে সেটা আরো স্প্রেড করেছে। আচ্ছা। এবং ওটা মানে একদম পুরো এরকম আস্তে ধীরে ধীরে ফ্লোর বেয়ে জাস্ট সাপের মতো ওয়াশরুমের দিকে চলে গেছে। তার মানে মানুষ চলে গেছে ওয়াশরুমের মধ্যে, যিনি যাকে আপনি দেখেছেন চুলটা বাইরে ছিল, এবং আপনি যখন যান তখন মনে হচ্ছে পুরো চুলটা ঠিক একটা কাপড় টেনে নিলে যেরকম হবে সেভাবে আস্তে আস্তে ভিতরে, মানে তার মানে বাথরুমের নিচে দরজার নিচ দিয়ে যাচ্ছিল। ওকে, তারপরে চলে যাচ্ছে। তো ওটা দেখার পরে আমি খুবই ভয় পেয়ে গেলাম। আমি আর ওদিকে তাকালাম না, আমি আম্মুর রুমের গেটটা লাগিয়ে দিয়ে আমি আমার রুমে একদম বসে আমি আমার পাপাকে ফোন দিই যে তুমি জলদি চলে আসো, আমার ভালো লাগছে না, আমি একটু ভয় পেয়ে গেছি। তো পাপা বললো যে মা ওইসব কিছু না, তুই থাক, আমি আসবো, একটু পরে চলে আসবো, আমি রাস্তায় আছি। তো পাপা অ্যারাউন্ড 9:30টার দিকে চলে আসলো। তো আসার পরে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। আমি ওই বিষয়টা অত বললি, আমি না এমনি একা থাকি তো হয়তো ওরকম কিছু একটা হ্যালুসিনেশন হয়েছে। তো যাই হোক, আমরা ডিনার করে 11:30টার দিকে আমি শুয়ে পড়ি। এবং আরেকটু বলে নেই যে যেহেতু আমি একটু ভয় পেয়েছি, তো আমি আমার ডাইনিং রুমের যে লাইটটা ওটা জ্বালিয়ে রেখেছি এবং আমার রুমের ডোরটা আমি লাগিয়ে দিয়েছি যাতে করে আলোটা একটু আসে। তো আমি ঘুমিয়ে পড়েছি 11:30টায়। ঘুম তো এরকম 1:30-এর দিকে আর কি। আমি মানে আমার হাতের উপরে মাথাটা দিয়ে আমি ঘুমিয়ে আছি। হঠাৎ করে আমি ফিল করলাম যে কেউ আমার হাতের মধ্যে ঠাস করে একটা বাড়ি দিয়ে দৌড়ে পালিয়ে গেল।
আমি না সাথে সাথে মানে উঠে বসে গিয়েছি খাটের উপরে, যে আরে কি ব্যাপার। পরে আর আমি তো মানে গ্লাস ছাড়া একটু ঝাপসা দেখি, তো আমি এই জন্য আশেপাশে মানে গ্লাসটা পরে আমি দেখলাম যে কি হলো, বাট আমি দেখলাম যে না কিছু না। তো আমি তো ওরকম ভয় পেয়ে গেলাম। তো যাই হোক শুয়ে পড়লাম, আল্লাহর নাম করে জিকির করতে করতে আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার ঠিক আধা ঘন্টা পরে যখন একটু চোখ লেগে এসছে, তখন আমি দেখলাম যে মশারির উপর থেকে একটা শ্যাডো আমার মুখের দিকে উকি দিচ্ছে, এবং মানে রেড তার চোখ, মানে ইটস জাস্ট লাইক যে ওটা মানে গ্লিটারিং আইজ এরকম মনে হচ্ছে, এরকম আমাকে দেখছে। আমি তাকানোর সাথে সাথে আমি বুঝতে পারছিলাম না যে আমি তো স্বপ্নে দেখছি নাকি এটা আসলেই হচ্ছে আমার সাথে। আমি না চিৎকার করতে পারছি, না আমি লাইট জ্বালাতে পারছি, আমি জাস্ট শুয়ে তার দিকে তাকিয়ে আছি। এবং জিনিসটা জাস্ট ওই যে যেরকম লাইট অন অফ হয় ব্লিঙ্ক করে, ঠিক সেরকম একবার ব্লিঙ্ক করে আমার বুক সেলফের উপরে এরকম বসে আছে, আবার আমার বুক সেলফের পাশে দাঁড়িয়ে থাকে, আবার গেটের কাছে যায়, আবার আলমারির কাছে যায়, এরকম সে আমাকে মানে পুরোটা মানে পাগলের মতো করে ফেলেছে। ইন বিটুইন আমি ফিল করলাম আমার যে রুমটা, ওই রুমের পাশেই আমার একটা ড্রেসিং রুম আছে, ওখানে আমার ড্রেসিং টেবিল সব রাখা। আমি ফিল করলাম যে কেউ চুল আঁচড়াচ্ছে। তো মানে এটা খেয়াল করবেন যে চুল আঁচড়ানোর সময় কিন্তু একটা ঘস 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 আওয়াজ হয়, এবং ওই আওয়াজটা খুব শার্প ছিল, আমি শুনতে পাচ্ছি অনেক জোরে। তো আমি আস্তে করে উঠলাম, এবং যেহেতু আফসা একটু আলো, তো আমি আস্তে করে উঠে আমার ওই ড্রেসিং রুমের দরজার যে কোণাটা আছে পিছনের থেকে আমি একটু উকি দিলাম যে কি জিনিসটা। রাসেল ভাই, আমি দেখলাম যে অ্যারাউন্ড 7 থেকে 7.5 ফিট টল একটা মহিলা, এবং তার গায়ের মানে কালো কাপড় পরা, আর মনে হচ্ছিল যে তার পাটা পিছনের দিকে, এবং চুলগুলো তার সম্পূর্ণ সামনে, বাট সে এতটাই টল ছিল যে মিররে আমি তার চেহারা দেখতে পাচ্ছিলাম না, এবং সে তার ব্রাশ মানে হেয়ারটাকে ব্রাশ করছে, আচ্ছা। আমি ওটা দেখার পরে, আমাকে তো তার দেখার কথা না, বাট ইভেন দো সে আমাকে জিজ্ঞেস করলো কি এটা বললো, বলার এইটুকুই, হ্যাঁ, এবং ভয়েসটা মানে খুব নাকে নাকে ছিল, মানে এটা আসলে না শুনলে কেউ ইয়ে করতে পারবে না, রিয়েলাইজ করতে পারবে না। ওটা শোনার পরে আমি যে পাপা বলে একটা চিৎকার করলাম, সে সাথে সাথে দৌড়ে এসে আমার রুমের কাছে যখন দাঁড়ালো, আমাকে জাস্ট আমি মানে সেন্সলেস এর মতো অবস্থা, আমাকে সে ধরলো, এবং সে রিয়েলাইজ করলো যে আমার যে হেয়ার ব্রাশটা সেটা ঠপ করে নিচের দিকে পড়ে গেছে। তখনই পাপা আমার বুঝে গেছে যে না, এখানে নিশ্চয়ই কোনো একটা কিছু হয়েছে। সে সাথে সাথে আমাকে ধরে নিয়ে বিছানায় শুয়ে দিল, এবং ওই রাতে আমার ঘুম হয়নি, এবং পাপা সারা রাত আমার সাথে ছিল। আমরা আল্লাহ বিল্লাহ করতে করতে সারা রাতটা ওভাবেই খুব ভয়ে ভয়ে রাসেল ভাই পার করেছি। তো এটাই ছিল আমার সেকেন্ড স্টোরি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই চমৎকার ঘটনার জন্য, এবং আমরা মানে অসম্ভব সুন্দর একটা ঘটনা শুনলাম, অসম্ভব ভয়ের একটা ঘটনা শুনলাম, এবং আশা করছি আপনাদের সবারও ভালো লেগেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেইটাই যে আপনার যদি হঠাৎ করে এরকম মানে আপনার যদি এরকম একটা এক্সপিরিয়েন্স হয়, আপনার সেই চিরপরিচিত বাসা, আমরা এমনিতে ঘর এবং ওয়াশরুম নিয়ে অনেক ঘটনা শুনেছি, কিন্তু এই ঘটনাটা অনেক 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 বেশি স্পেশাল ছিল। দেখি আপনাদের কেমন লেগেছে। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের কিন্তু SMS করে জানাচ্ছেন, এবং অনেকেই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সেটা। আমাদেরকে যেমন সোনিয়া লিখেছেন যে আমার জ্বর, এবং নিরঞ্জনার স্টোরিটা শুনে ভয়ে আমার আরো জ্বর মানে তা বেড়ে গেছে, এবং তিনি বলছেন যে সরি, আমি আর টলারেট করতে পারছি না। সুমন আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে ফার্স্ট যে ঘটনাটা তার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনার কাছে এই ঘটনাটা কেমন লেগেছে যদি আমাদের একটু বলতেন। মামুন গাজীপুর থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি বলেছেন বরাবরই আমি এবং আমার খালাতো ভাই ফরিদ একসঙ্গে বসে আমরা ভূত FM শুনি, এবং সেটা একটা পুকুর পাড়ে বসে আমরা শুনি। তো আজকেও তার ব্যতিক্রম নাই, তিনি শুনছেন। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি রনি সিলেট থেকে SMS করেছেন, এবং নিরঞ্জনার সেকেন্ড স্টোরিটাও চরম লেগেছে তার কাছে। স্পেস রূপা সাভার থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রাইসুল ফ্রম কি এটা বলিয়াপুর থেকে, এবং তিনি বলেছেন সেকেন্ড স্টোরিটা অসম। আমাদেরকে অনন্যা রাজশাহী থেকে SMS করেছেন, অনেক ভালো লাগছে। রাহা
রহমাত লালবাগ থেকে SMS করেছেন, লাইট নিভিয়ে তিনি শুনছেন, বাট ভয় তবুও তার কাছে ভয় লাগছে না, ভয় পেতেছেন। আপনার মনে হয় যে এর চাইতে যত ভয়ঙ্করই ঘটনা হোক আপনার ভয় পাওয়াটা একটু ডিফিকাল্ট আমার মনে হচ্ছে। সো আপনি লাইট জ্বালিয়ে শুতে পারেন, আমার মনে হয় তাই। আর আমাদেরকে তাসবির SMS করেছেন জেল রোড থেকে, ময়মনসিং থেকে, এবং আমাদেরকে তিনি বলছেন স্টুডিও থেকে লাইট অফ, জানালা খোলা না ভাই, স্টুডিওতে লাইট অফ করলে এবং জানালা খুললে একটু ডিফিকাল্ট আমাদের জন্য এইভাবে শো করা। সো আমরা লাইট জ্বালিয়ে রেখেছি এবং জানালা বন্ধই আছে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি অনামিকা SMS করেছেন আমাদেরকে জয়া, নীলাঞ্জনার সেকেন্ড স্টোরিটা দারুণ। আমাদেরকে দেখতে পাচ্ছি ছোঁয়া লিখেছেন ফ্যান্টাস্টিক। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এলিজা আনসারি লিখেছেন যে তিনি বলছেন আই এম নিয়ার রাজেন্দ্রপুর, এবং তিনি ভূত FM শুনছেন এবং তিনি বলছেন যে তিনি রেগুলার লিসনার আমাদের, বাট আমি কোন সময় তার SMS পড়ি না, বাট আমি আপনার SMS পড়ে ফেললাম। আই হোপ যে এরপর থেকে আপনারা এই অভিযোগটা থাকবে না। বিনতি আমাদের আগ্রাবাদ থেকে SMS করেছেন, সাব্বির আমাদের SMS করেছেন, এন্ড সাব্বির গাজীপুর থেকে SMS করেছেন, থ্যাঙ্কস জানিয়েছেন আমাদেরকে। আরিফ এবং তার ওয়াইফ রুম্পা SMS করেছেন হবিগঞ্জ থেকে, তাদের কাছেও ভালো লেগেছে। আর যে নীলয় কুষ্টা থেকে SMS করেছেন কায়েস, এছাড়া অনামিকা ফরিদপুর থেকে, এছাড়াও দীপ আমাদের SMS করেছেন, শোভন চট্টগ্রাম থেকে SMS করেছেন, রাজীব, দিদারুল সহ আরো অনেকে কিন্তু আমাদের SMS করছেন এই মুহূর্তে। এবং দেখতে পাচ্ছি একই সাথে ফেসবুকেও আপনারা জানিয়ে দিচ্ছেন যে ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগছে এবং কোন স্টোরি কেমন লাগছে আপনাদের কাছে, সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং সবচেয়ে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটু বেশি বেশি করে আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিতে হবে। সো আপনারা যদি ঘটনা পাঠাতে চান, আমি নিয়মটা বলে দিচ্ছি, আমাদেরকে অবশ্যই ইমেল করে আপনার ঘটনাটা পাঠিয়ে দিন। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আমরা আপনার স্টোরিটা পড়ে শোনাই। আমি বেশি বেশি ঘটনা চাই আগামী সপ্তাহে, আরো দারুণ দারুণ, এর চাইতেও ভালো, কারণ আমাদের চ্যালেঞ্জ থাকে একটা যে এই সপ্তাহের চাইতেও নেক্সট উইকে আমাদের আরো বেশি ভালো করতে হবে। যাই হোক, আমাদেরকে সাকিব SMS করে লিখেছেন বেস্ট স্টোরি। আমাদেরকে এছাড়াও শাওন বলেছেন লাস্ট স্টোরিটা চরম হয়েছে। আমাদেরকে তামিম লিখেছেন যে ভয় লাগছে। ফেসবুকে কিন্তু পড়ছি আমি এগুলো। ড্রিম বয় অ্যাপল আমাদের আই লাভ ভূত FM, আই লাভ 88.0 FM। আমাদেরকে মোর্শেদ চিটাগং থেকে লিখেছেন যে এখন যদি ভূত আসে আমি কি করব। এখন ভূত আসলে আপনি পুরো জিনিসটা আপনি এক্সপেরিয়েন্স করবেন এবং তারপরে সকাল যখন হবে বা যদি এক্সপেরিয়েন্স যখন আপনার শেষ হবে ঘটনাটা ঘটা আর কি, তারপরে আপনি কম্পিউটারে একটা পেজ খুলবেন, সেখানে ঘটনাটা লিখবেন এবং আমাকে ইমেল করে দিবেন। এবং আমাদেরকে এবং আগামী সপ্তাহে আপনার ঘটনা সিলেক্টেড হলে ডেফিনেটলি আপনি সেটা শুনতে পারবেন বা আপনি একটা ইনভাইটেশন কল পাবেন আমার কাছ থেকে। ইফতি আমাদের লিখেছেন নাম্বার 4 স্টোরিটা নাইস ছিল এবং তার কাছে অনেক ভয় লেগেছে। থার্ড স্টোরিটা অসাম, আই লাভ ভূত FM লিখেছেন মোহাম্মদ শাহিন। এছাড়াও দেখতে পাচ্ছি সেকেন্ড স্টোরিটা অসাম, নুরুন নাহার কুলি লিখেছেন এটা। নীলাঞ্জনার সেকেন্ড স্টোরিটা ভালো লাগলো লিখেছেন সৌরভ। আরো অনেকে আমাদের ফেসবুকে লিখছেন। আপনি যদি ফেসবুকে আসতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti এই অ্যাড্রেসে এবং আমাদেরকে জানিয়ে দিন কেমন লাগছে, কোন ঘটনাটা আপনার বেশি ভালো লেগেছে, কি জানতে চান। এবং সারা বছরই কিন্তু সারা সপ্তাহ জুড়েই আমরা আপনাদের সেই বিভিন্ন কোয়েশ্চেনের আমরা এখানে অ্যান্সার করি, আমরা আপনাদের সাথে কমিউনিকেট করি নানাভাবে। সো ফেসবুকে অবশ্যই আপনি জানিয়ে দিতে পারেন আপনার মতামত। একটা ছোট্ট বিরতি নিতেই হবে এবং তারপরে আমরা আবারও বেশ কিছু আমাদের আরো অতিথি আছে তাদেরকে নিয়ে আসতে হবে। সো আমরা একটা ছোট্ট বিরতিতে আছি। স্টে টিউনড ফর Radio Furti and don't stop the Furti. Fam, the night comes alive. আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানতে চাইবো না কেমন আছেন, কারণ আমি জানি সবসময় আপনি ভালো, তাহলে ভালো থাকেন। আমি মোহাম্মদ শাহিন আলম, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আলমপুর গ্রামে আমার বাড়ি। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি। আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি আমার বন্ধুর চাচার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা এবং ঘটনাটি ঘটেছিল 80-এর দশকে। আমি ঘটনাটি নিজের ভাষায় বলছি। চাচা ভ্যান চালাতেন এবং প্রতিটি রাতেই সে মহেশপুর উপজেলা থেকেই কাঁচামালের টিপ নিয়ে কোটচাঁদপুর উপজেলায় যেত এবং প্রতিদিনই তাকে যেতে হতো। একদিন ফেরার পথে কিছু দূর যাওয়ার পরে দেখলো 3জন লোক দাঁড়িয়ে আছে এবং চাচাকে বললো, ভাই দাঁড়াও। দাঁড়ানোর পরে 3জন লোক বলছে যে, ভাই আমরা তো খুব বিপদে পড়েছি, আমাদের সাথে একটা লাশ আছে,
এত রাত্রিবেলা কোথাও কোনো গাড়ি টাড়ি পাইনি, আমাদের যদি একটু হেল্প করো, আমাদের লাশটা বাসায় পৌঁছে দিতে হবে, আমাদেরকে যে করেই হোক তোমাকে এই হেল্পটা করাই লাগবে। চাচা রাজি হচ্ছিলেন না, কিন্তু অধিক টাকার লোভে চাচা রাজি হলেন। বলেন ঠিক আছে, তাহলে লাশটা আপনার ভ্যানে তোলেন এবং চলেন। চাচা এই বলে লাশ ভ্যানে তুলে নিলেন এবং রওনা করলেন। এবং রওনা করার কিছুক্ষণ পর পেছন থেকে তিনি কোনো আওয়াজ শুনতেছিলেন না, কারণ এতক্ষণ উনি শুনছিলেন যে 3জন মানুষ বসেছিল, সেই 3জন মানুষের কথোপকথন। কিন্তু কিছুক্ষণ পরে সেটা থেমে যায়। আর ভ্যান থেকে আপনার এরকম একটা খটমট আওয়াজ শুনতে পাচ্ছিল। চাচা দাঁড়ালেন। দাঁড়িয়ে যেটা দেখলেন তা দেখার জন্য কখনই চাচা প্রস্তুত ছিলেন না। চাচা দেখলেন লাশটা আস্তে আস্তে উঠে বসছে এবং কাফনে মড়ানো কাফনটা আস্তে আস্তে খুলছে। খোলার পরে চাচা দেখে হিম হয়ে দাঁড়িয়ে গেলেন এবং দেখলো সে লাশটা বসে, তার মুখ দিয়ে লাল গাঢ় রক্ত টপ টপ করে পড়ছে এবং চাচাকে বলল, আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো। এই কথা শুনে চাচা ওখান থেকে ভয়ে দৌড় মারলেন। ভয়ে দৌড় মারার পর কিছু দূর যাওয়ার পরে দেখলেন তার সামনে একজন মুরব্বী টাইপের লোক, মুখে সাদা দাড়ি, পরনে পাঞ্জাবি পাজামা আছে সাদা রং, এবং বলছে, বাবা কি হয়েছে, তুমি দাঁড়াও দাঁড়াও। চাচা দাঁড়ালেন, বললেন যে তোমার কি সমস্যা? চাচা বলল যে আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমি খুব ভয় পেয়েছি, আমাকে একটু হেল্প করেন। সেই বৃদ্ধ লোকটা বললো, ঠিক আছে বাবা, তুমি আসো, এত রাত্রে বেলা এসছো, এই রাস্তাটা তো এমনি ভালো না, এত রাতে চলাফেরা করো, তো ঠিক আছে তুমি আজকে রাতটা আমার বাসায় থেকে যাও, সকালবেলা তুমি চলে যেও। চাচা বললো, ঠিক আছে, তাহলে যেহেতু একটা আশ্রয় কেন্দ্র পেয়েছি, তাহলে আজকে রাতটা এখানে থেকে যাই, আমি খুব ভয় পেয়েছি। এই ভেবে চাচা বললো, ঠিক আছে, তাহলে চাচা চলো না, আপনার বাসায় আজকে থেকে যাই। তো মুরব্বী টাইপের লোকটা আগে আগে হাঁটছে, চাচা পিছু পিছু হাঁটছেন। বলতেছে যে, এবং চাচা লক্ষ্য করলো যে দুপাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে ছোট একটি পথ, সেই পথে হেঁটে যাচ্ছে। বলছে, চাচা এদিকে কোথায় যাচ্ছেন? এদিকে একটা মাঠ। বলছে, বাবা আসলে সমস্যা নেই, আমার বাসা এখানে। চাচা অন্য কোনো কিছু না ভেবে ভাবলো হয়তো ভয়টা হতেও পারে, অস্বাভাবিক কিছু না, কারণ মাঠেও গ্রামগঞ্জে অনেকেরই বাড়ি থাকে। তো হঠাৎ করে দেখলো যে যেতে যেতে একটা বিশাল বড় একটা বট গাছের নিচে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে চাচা বলতেছে যে, চাচা আপনি এখানে? হ্যাঁ, এটাই আমার বাড়ি। বলে, এটা আপনার বাড়ি? হ্যাঁ, এটাই আমার বাড়ি। এই বলেই সেই মুরব্বী টাইপের লোকটা গাছে স্পর্শ না করে সে পা দিয়ে গাছে উঠে গেল। মনে হলো যেন এটাই তার জন্য সিঁড়ি, কিন্তু চাচার কাছে হয়ে গেছে একটা দিব্যি গাছ। সে গাছের উপরে উঠে গেল, উঠে যে গাছের থেকে সেই বড় হাত নিচের দিকে দিয়ে চাচাকে বলছে, এই আসো, তুমি আমার এই হাত ধরে আসো। চাচা এই দেখে চাচা ওইখান থেকে ভয়ে দৌড়ে পালানি এবং তার ভ্যানের কাছে এসে দেখলেন তার ভ্যানে কেউ কোনো কিছুই নেই, ভ্যানটা ওভাবেই পড়ে আছে। এইভাবে চাচা এবার দৌড় মারলেন ভ্যান নিয়ে। ভ্যান জোরে চালাতে লাগলেন এবং চালাতে চালাতে কিছু দূর যাওয়ার পরে একটা প্রাইমারি স্কুল পড়ে, সেই প্রাইমারি স্কুলে আপনার চাচা থামলেন একটু পানি খাওয়ার জন্য। প্রাইমারি কল থেকে পানি খাওয়ার জন্য যখন পানি খাচ্ছিলেন, তখন তার পাশে থেকে স্কুলের বারান্দায় থেকে আপনার একটা মুরব্বী টাইপের লোক শুয়ে আছে, যা দেখে মনে হচ্ছে সে ফুটপাতে থাকে আর কি। এবং সেখান থেকে সেই লোক বলতেছে যে, তুমি আমার বাসায় গেলা না? আমার বাসায় গেলে কি আমি তোমাকে খাওয়াতাম না, আদর যত্ন করতাম না? তুমি আমার বাসায় কেন গেলা না? এই কথা শোনার পরে চাচা ওখান থেকে ভয়ে আবার দৌড় মারলেন ভ্যান গাড়ি নিয়েই। ভ্যান গাড়ি চালাতে লাগলেন এবং কিছু দূর যাওয়ার পরে তার বাজারে চলে আসলেন। বাজারটার নাম হচ্ছে খালিশপুর, আমি উল্লেখ করে দিচ্ছি। এবং খালিশপুর চলে আসলেন। খালিশপুর আসার পরে তিনি দেখলেন যে যে জায়গাটা উনি ছিল ওইখানে একটা তেল পাম্প আছে। ওই তেল পাম্পে আশেপাশে কোনো মানুষজন নেই এবং ওখানে সিকিউরিটি গার্ড থাকে আর হয়তো কয়েকজন কর্মী থাকে, কিন্তু পাম্পের কর্মীরা একটু দূরে আছে আর ওই জায়গায় কিছু দূরে সিকিউরিটি গার্ড আছে। সিকিউরিটি গার্ডের কাছে যে বলছে, চাচা আমি তো এমন এমন একটা বিপদে পড়ছি, এখন আমাকে যদি একটু হেল্প করতেন। তো বলছে, কি ঘটনা, তোমার কি হয়েছে? তেমন সবকিছু খুলে বলেন। খুলে বলার পরে বলতেছে, ঠিক আছে তাহলে তুমি একটু আসো আমার সাইডে, একটু সাইডে আসো, তোমার সাথে কথা আছে। সাইডে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলতেছে, তুমি প্রথমে কি দেখেছিলা? তুমি প্রথমে একটা লাশ দেখছিলা, 3জন লোক ছিল সাথে, আর সেই লাশটা আস্তে আস্তে উঠে বসছিল। উঠে বসার পরে তুমি দেখলা যে সেই লাশের মুখ দিয়ে লাল রক্ত টপ টপ করে পড়ছে এবং তোমাকে
সে লাস্টটা বলেছে যে তোমাকে আমি মেরে ফেলবো, এই টাইপের কোনো কথাবার্তা কিছু বলছিল, তাই না? বলছে হ্যাঁ। বলছে ভালো করে তাকিয়ে দেখো তো আমি কিনা। চাচা তাকিয়ে দেখলেন, হ্যাঁ সেই লাশটা তার সামনে দাঁড়িয়ে আছে এবং এতক্ষণ যার সাথে কথা বলতেছিল সেই লাশটা। চাচা এই দেখে ভয়ে ভীষণ করে দৌড় মারলেন আবার গাড়ি নিয়ে। খুব কষ্ট পাচ্ছিলেন এবং তার এখন খুব কষ্ট হচ্ছিল আসতে। যার কিছুক্ষণ পরে ওখানে একটা পুকুর মতন আছে, পুকুরে ওইখানে যাওয়ার পরে পুকুরে কিছু লোক অজু করতেছিল আর বলতেছিল যে বাবা তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমরা ভ্যানে যাব। কিন্তু চাচা ভাবলেন যে না, এতটুকু ঘটনা যেহেতু তিন চারবার ঘটনা আমার সাথে হয়ে গেছে, এখন আর দাঁড়ানো যাবে না, এটাও হয়তো কোনো সমস্যা হতে পারে। তো চাচা এইভাবেই যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে তার এক প্রতিবেশী চাচা সামনে দাঁড়িয়ে আছে। চাচা বলতেছে যে এই দাঁড়া দাঁড়া দাঁড়াও। তো বলতেছে যে হ্যাঁ চাচা তুমি এখানে? বলতেছে হ্যাঁ আমি একটু বাজারে আসছিলাম, তো ওরা যেতে যেতে রাত হয়ে গেছে, তো চলো যাই ভ্যানে যাবো। ঠিক আছে চাচা ওঠেন। এবং উঠতে উঠতে যাওয়ার পরে এক গোরস্থান বাদে, গোরস্থানের ওইখানে যাওয়ার পরে ওনার ওই কথাটা মনে পড়লো যে চাচাকে 3 মাস আগে মারা গেল, এটা তো কখনই আমার চাচা না। এই ভেবে উনি গোরস্থানের সম্মুখে গাড়িটা রেখে ওনার ভ্যানের নিচে রড রাখা ছিল এক বাস্তায়, আমরা গ্রাম অঞ্চলে এটাকে অনেকে ঝোলা বা থইলা যাই কিছু বলি না কেন, সেটা রাখে আর কি। সেখান থেকে এক রড বের করে উনি ভ্যান গাড়ি রেখেই দৌড় মারে। ভ্যান গাড়ি রেখে দৌড় মারে এবং বলে যে আমি আমার এলাকায় চলে আসছি, তুই আমাকে আর কিছুই করতে পারবি না। তখন পেছন থেকে একটা আওয়াজ আসে যে হ্যাঁ তোকে অনেক কিছুই করতাম, তোকে আজকে ঠেকাতাম, তোকে আজকে মেরেই ফেলতাম, আজকেই শেষ করে দিতাম, কিন্তু তুই সাহস দেখালি, তুই রড বের করলি, তাই তুই বেঁচে গেলি আজকের মতো, তোকে অন্যদিন দেখে নেবো। এই কথা বলার পর চাচা দৌড়িয়ে এসে তার বাড়িতে পড়ে এক চিৎকার দিয়ে পুরো সেন্সলেস হয়ে যাওয়ার পরে তখন তার বাসার লোকজন তাকে পানি টানি ঢেলে তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরানোর পরে চাচা বলে সবাইকে এই ঘটনা খুলে বলে। খুলে বলার পরে অনেক কবিরাজ ওঝা আসে, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। একদিনকে রাত্রিবেলা চাচাকে স্বপ্নে দেখালো, যে লোকগুলো পুকুরে উজু করতেছিল তারা স্বপ্নে দেখালো যে বাবা তুমি যে ওইখান দিয়ে আসতেছিলা, ওইখানে অনেক আগে একটা গাছ আছে, কদম ফুল গাছ, ওই গাছটার ভিতরে একটা মানুষ মারা গেছিল এবং ওখান থেকেই তোমাকে কিছু বদ জিন তোমার পিছু নিয়েছি। আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাকে বাঁচানোর জন্য, কিন্তু পারিনি, তোমাকে হেল্প করতে পারিনি, কারণ ওদের সাথে আমি পেরে উঠি নাই। আর যখন তোমাকে আমি বলেছিলাম যে বাবা তুমি দাঁড়াও আমি তোমার সাথে যাবো, উজু করতেছিলাম, ওই সময় যদি তুমি আমাদেরকে নিতা তাহলে ওরা তোমাদের কাছে আসতে পারতো না, আমরা তোমাকে খুব সুন্দরভাবে তোমাকে বাসায় পৌঁছে দিতাম, কিন্তু তুমি আমাদের নেওনি, তাই তোমাকে হেল্প করতে পারলাম না বাবা। এই কথা এই স্বপ্নে দেখানো নেই। এবং তারপরে কিছুদিন পর অর্থাৎ 3 মাস বেঁচে থাকে চাচা এই ঘটনা পর। 3 মাস পরে তিনি মারা যায়। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:05। আমি রাফেলের সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ, এবং আশা করছি আপনারা এনজয় করছেন। এবং একটু আগে যে ঘটনা শুনলাম সেই ঘটনা সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে যে ঘটনাটি যার কাছ থেকে শুনলাম তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী। তিনি তার পক্ষে সচক্ষে কোনো কিছু এক্সপেরিয়েন্স করা সম্ভব না। তিনি যে ঘটনাটি শুনেছেন সেই ঘটনাটি তার মতো করে বলেছেন, সেই কারণে আমরা ক্লিপটা প্লে করলাম। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা পরবর্তী যে ঘটনাটিতে যাব সেটি একটা ঘটনা যেটা ইমেইল আমাদের লিখেছেন আমাদেরই একজন লিসেনার, এবং যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমি মাজাহার, সিলেটে থাকি। গত সপ্তাহে আমার লেখা ঘটনাটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা মনে হয় গত সপ্তাহ মানে এই সপ্তাহের কথা বলছেন না, তার আগের কথা বলছেন। স্টুডিওতে আসা সম্ভব নয় বলে লিখে পাঠালাম। এই ঘটনাটিও আমার আরেক ফ্রেন্ডকে নিয়ে, তার নাম ইয়াসির। আগে তার সম্পর্কে একটু বলে নেই। ইয়াসির খুব মানে বাস্তববাদী একজন মানুষ। যতক্ষণ পর্যন্ত সে নিজের চোখে কোনো কিছু না দেখে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুতেই সে বিশ্বাস করে না। ভূত প্রেত একেবারেই নয়।
ভূত প্রেত নিয়ে তার সাথে প্রায়ই আমাদের অনেক তর্ক বিতর্ক হয়। তার বাসা সিলেটের উপশহরে মেন্দিবাগ নামের একটা জায়গায় এবং বাসাটা মেইন রোড থেকে একটু ভেতরে। বাসা থেকে বের হতে সরল একটা গড়ি পেরিয়ে তারপর মেইন রোডের রাস্তায় আসতে হয়। এবার চলে আসি মূল ঘটনায়। তার ঘটনাটি আমি আমার মতো করে বলছি এবং ফোনে কথা বলছি রাত তখন 2:15। সময়টা এত দিয়ে বলছি কারণ একটু আগে মোবাইলে ঘড়ির টাইমটা দেখি, তো ফোনে কথা বলছি। আমাদের সরু গরুটা দিয়ে হাঁটছি। গলির অপর প্রান্তে দুইটি বিড়াল ভয়ঙ্কর ভাবে মারামারি করছিল। এত রাতে দুইটি বিড়াল মারামারি করছে দেখে খানিকটা অবাক হলাম। তাদের মারামারি ভাঙানোর জন্য তাদের দিকে একটা পাথর ছুঁড়ে মারলাম। ঠিক তখনই বিকট একটা বিভৎস চিৎকার শুনতে পেলাম। কণ্ঠটা ছিল মেয়েলি আওয়াজের। খুবই ঘাবড়ে গেলাম এবং এরকম চিৎকার আমি আগে জীবনে শুনিনি। মনে হলো কে যেন প্রচন্ড আর্তনাদ করে চিৎকার করলো। চিৎকারের আওয়াজটা আসছে মেইন রোড থেকে। এখানে একটা কথা বলে রাখি, যার সাথে কথা বলছিলাম সেও কিন্তু আওয়াজটা শোনে এবং আমাকে জিজ্ঞেস করেছিল কিসের আওয়াজ। বললাম মেইন রোড থেকে আসছে, দাঁড়াও দেখে আসি। কথা বলতে বলতে যখন রাস্তায় আসলাম তখন দেখলাম পুরো রাস্তাটা ফাঁকা, কোনো গাড়ি নেই, মানুষজন নেই। অনেক খোঁজাখুঁজির পর কিছু না পেয়ে যখন বাসায় ফিরবো ঠিক তখন চোখটা পড়ার রাস্তায় মানে অন্য পাশের একটা পাশে থাকা একটা গোরস্থানের দিকে এবং গোরস্থানের ল্যাম্প পোস্টের নিচে কেউ একজন বসে আছে। পুরুষ না মহিলা তা বোঝার কোনো উপায় নেই, কারণ তার পুরো শরীরটা কি যেন একটা দিয়ে ঢাকা ছিল। যত সময় আমার ফোনে কথা বলা শেষ, বাসায় ফিরবো, কিন্তু এরপর আমি যা দেখলাম আমার লাইফে এরকম কোনো কিছু আর দেখিনি। দেখলাম সেই মানুষটি একটি লাঠির ওপর ভর করে ওঠে এবং আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রাস্তার ঠিক মাঝখানে এসে দাঁড়ায় এবং হাতের লাঠিটা সামনের দিকে উঁচু করে ধরে। আমি পাগল ভেবে তার কাণ্ড কারখানা দেখতে লাগলাম। ঠিক তখন রাস্তা দিয়ে আমার পাথর বোঝায় একটা ট্রাক আসছিল এবং গাড়ির গতিটা রাস্তা ফাঁকা থাকার কারণে অনেক বেশি ছিল। মনে করছিলাম যে ট্রাকটা আসছে দেখে হয়তো পাগলটা ভয়ে সরে যাবে, কিন্তু না, সে একইভাবে লাঠি উঁচু করে ট্রাকের দিকে তাকিয়ে আছে। একবার দেখলাম ট্রাক ড্রাইভারটাও তার গতি কমাচ্ছে না। ভাবলাম এই কি করছে, গতি না কমালে তো ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হবে। ড্রাইভারও তার গতি কমাচ্ছে না, পাগলটা তার জায়গা থেকেও সরছে না। ট্রাক আর মানুষের দূরত্ব যখন 2 হাত হবে তখন সেই বিভৎস চিৎকারটা আবারও শুনলাম। অ্যাক্সিডেন্ট হয়েছে ভেবে যখন দৌড় দিলাম সাথে সাথে আমার পাটা একাই থেমে গেল। এর কারণ আমি যা দেখছিলাম সেটা কোনোদিনই ভোলার নয়। দেখলাম সেই মহিলাটি ঠিক আগের মতোই লাঠি উঁচু করে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। পুরো শরীর পুরোটা একটা গাড়ি ভেদ করে চলে গেছে এবং নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না এবং বিশ্বাস করার কথাও না, কারণ 5 টন ওজনের একটা ট্রাক যদি তার উপর দিয়ে চলে যায় তাহলে তার বডি এত সময় রাস্তায় মানে পড়ে থাকার কথা, কিন্তু না, সে দাঁড়িয়ে আছে। মহিলাটি এবার ঘুরে দাঁড়ালো এবং আস্তে আস্তে আগের জায়গায় গিয়ে বসে পড়লো। ভয়ে নড়তে পারছি না, বাসায় ফেরার মতো শক্তিটুকু নেই। ভয় বেশি পাবো বলে সাথে সাথে ব্যাখ্যা খুঁজতে লাগলাম, কিন্তু আমার সব ব্যাখ্যা মাটি হয়ে গেল। এরপর যা দেখলাম আমি যেন মানে ভূত প্রেত আত্মা জিন বা কোনো প্যারানরমাল জিনিস কিন্তু সলিড হয় না, কিন্তু এদের কোনো ছায়া পড়ে না, কিন্তু আমার সামনে যিনি বসে আছেন ল্যাম্প পোস্টে আলোয় তার ছায়া পড়ছিল। এবং এটাও মনে পড়ল যে যখন ট্রাকের হেডলাইটের আলো মহিলাকে উপর দিয়ে যায় তখন তার ছায়াটি কিন্তু রাস্তার উপর পড়েছিল। এবং আমি এটা যাই হোক, মানুষ হতে পারে না। যদি মানুষ হতো তাহলে অবশ্যই ট্রাক ড্রাইভার তাকে দেখে ব্রেক করতো। বুঝতে আর বাকি থাকলো না যে ট্রাক ড্রাইভার তার গাড়ির স্পিড কমায়নি। আমার মস্তিষ্ক আমাকে বারবার ওখান থেকে যেতে বলছে, কিন্তু আমি নড়তে পারছি না। পা দুটো মনে হচ্ছিল তখন পুরো অবশ হয়ে গেছে। আমি কোনোভাবে বাসার দরজার সামনে এসে মা বলে একটা চিৎকার দিয়েই সেন্সলেস হয়ে যাই। এরপর অবশ্যই এই বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথা বলিনি। আমি কি দেখেছি কেন দেখেছি জানা নাই, তবে যাই দেখি না কেন এই জিনিসটা আর যাই হোক, আবারও বলছি কোনো মানুষ ছিল না, এই ছিল ঘটনা। এবং আমি খুব অবাক হচ্ছি যে সবকিছু মানুষের মতো হুবহু মিলে যায়। এবং উনি বলছেন সেটা হচ্ছে তার ছায়াও তিনি দেখেছিলেন। এবং আমরা সাধারণত যে সমস্ত জিনিস দেখি যে সাদা কাপড় পরা, তারপরে পা উল্টো, এই সমস্ত কোনো কিছু না, একদম স্বাভাবিক একটা মানুষ যে কিনা রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছিল এবং যাকে ভেদ করে একটা ট্রাক চলে গিয়েছিল। এবং ট্রাক চলে যাওয়ার পর মুহূর্তেই তিনি দেখতে পেলেন যে রাস্তায় সেই মানুষটি সোজাসুজি ভাবে দাঁড়িয়ে আছে, তার কিছুই হয়নি। এবং আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে গল্পের ভেতরে কিন্তু তিনি উল্লেখ করেছিলেন যে তিনি একটা লাঠি ভর করে হাঁটছিলেন। বেশ ভয়ঙ্কর, কিন্তু যারা এখন রাস্তায় রয়েছেন
ড্রাইভ করছেন, বাসায় ফিরছেন, তাদের জন্য কিন্তু এই ঘটনাটা খুবই অন্যরকমের এবং যে কোনো মুহূর্তে আপনারাও এরকম ধরনের একটা ঘটনা কিন্তু ফেস করতে পারেন, এরকম একটা ঘটনা মুখোমুখি হতে পারেন। যাই হোক, এমডি সাব্বির আমাদের ঢাকা বাড্ডা থেকে লিখছেন যে ভূত এফএম তার কাছে শুনলে তার 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 আচ্ছা তার পড়া মনে থাকে। ওকে, পাপড়ি এবং ফুয়াদ ভূতের গলি থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে বাস্তব কুফরির শিকার এমন কেউ গল্প শোনাতে এলে কেমন হবে বলেন তো? হ্যাঁ, ভালো হবে, তবে সেই ভদ্রলোককে বা সেই ভদ্র মহিলাকে আমাদের অবশ্যই পেতে হবে। আমাদেরকে আরবিনা লিখেছেন আজিমপুর থেকে যে আমার ফ্রেন্ড মাহিবকে, আচ্ছা তিনি হচ্ছে স্টোরিগুলো অনেক মেসেজ তিনি জানিয়েছেন এবং মাহিবকে হাই বলতে বলছেন। ইশিকা রাজশাহী থেকে লিখেছেন আপুর সেকেন্ড স্টোরিটা শোনার পর লাইট অন করে দিয়েছি। আমাদেরকে এমডি নিলয় না আমাদের এমকে নিলয় কুষ্টিয়া থেকে লিখেছেন তিনি এবং তার ফ্রেন্ড তাদের একটা হন্টেড স্টোরি রয়েছে, কি করবেন? bhuthfm@radiofutti.fm এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনি কিন্তু যে কোনো সময়ই আপনার ঘটনাটা পাঠিয়ে দিতে পারেন এবং যদি এই উইকেই পাঠান, নেক্সট উইকে সেটা পড়ার বা আপনাকে ফাইট করার একটা সুযোগ চলে আসতে পারে। আমাদের কবি ফারুক খান লিখেছেন নাটোর থেকে যে অডিও ক্লিপটা তিনি বলছেন যে তার কাছে মনে হয় অতটা ভালো লাগেনি এবং আমাদেরকে তিনি বলেছেন যে আমি শুধুমাত্র এই অডিও ক্লিপটি যে কারণে সিলেক্ট করছি আপনার প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে যে যিনি পাঠিয়েছেন তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী এবং তার কাছে আমরা ভূত এফএমে অনেকের কাছ থেকে ঘটনা শুনেছি, কিন্তু একজন দৃষ্টি প্রতিবন্ধীর এই ঘটনাটা কেমন লাগে, তিনি কিভাবে বলেন, সেটা কিন্তু আমাদের জানা ছিল না। সুতরাং সেই কারণেই আমরা এই ঘটনাটি প্লে করলাম। তাবাসসুম আমাদেরকে এসএমএস করেছেন এবং এটা তার ফার্স্ট এসএমএস এবং লাস্ট স্টোরিটা তার কাছে অনেক দারুণ লেগেছে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে এসএমএস করেছেন আমাদেরকে শাহরুখ ফ্রম সোনারগাঁ এবং সেকেন্ড স্টোরিটা তার কাছে খুব ভয় পেয়েছেন তিনি এবং আমাদেরকে দেখতে পাচ্ছি লালবাগ থেকে সোনিয়া এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও এহসানুল হক পুনম আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আফসার সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের ফেসবুকেও আমাদের কমেন্ট করছেন এবং আপনি যদি ফেসবুকে আমাদের সাথে জয়েন করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhuthfm.russell। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং পরবর্তী অতিথির কাছে যাবার আগে বলে দেই তিনি ঢাকার মানে বাসিন্দা নন, তিনি ঢাকার বাইরে থেকে এসেছেন এবং সরাসরি আজকেই তিনি রওনা দিয়েছেন এবং এখানে এসে পৌঁছেছেন এবং সেই জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই। আমরা ঢাকায় যারা রয়েছি তারাও অনেক সময় আসার সুযোগ পাই না বা আসতে পারি না নানান ব্যস্ততার কারণে, বা ঢাকার বাইরে থেকে যখন কেউ আসেন মনটা সত্যিই ভালো হয়ে যায়। যখনই আপনারা কেউ স্টুডিওতে আসতে চান তখন আপনাদের ভালোবাসা, ভূত এফএম এর প্রতি আপনাদের ভালোবাসাটা আমরা খুব ভালোভাবেই টের পাই। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। আপনার ঘটনাটা আমরা শুনি এবং তার আগে আপনি আপনার নামটা জানবো, কোথা থেকে এসেছেন সেটা শুনবো। হ্যালো লিসনার্স, আমি সাগর ব্রাহ্মণবাড়ি থেকে আসছি। আমি যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা হচ্ছে 2007-এর ঘটনা। আমার গ্রামের ঘটে যাওয়া একটা ঘটনা, আমার নিজের সাথেই ঘটে যায়। বেসিক্যালি আমরা প্রতিদিনের মতোই সেদিনও আমাদের বাড়ির পাশ থেকে আপনার হাফ কিলো দূরত্বে আমাদের খেলার মাঠ আছে, সেখানে আমরা খেলতে যাই। আচ্ছা, ক্রিকেট খেলা ছিল, আমাদের খেলতে যাই। বিকাল 4টার দিকে আমাদের খেলা শুরু হয়। তো বেসিক্যালি আমরা খেলা খেলতে খেলতে যখন 3-4 ওভার চলে যায়, তো সেই সময় আমাদের ওই মাঠ থেকে দক্ষিণ সাইডে একটা গ্রাম আছে, গ্রাম থেকে একটা চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে, অনেকগুলো মানুষ কোলাহল করতেছে, অনেক চিৎকার শোনা যাচ্ছে। তো চিন্তা ততটা করলাম না, কারণ 2 দিন আগে সেখানে একটা মারামারি ঘটে যায় জমি সংক্রান্ত ব্যাপারে। তো সেই মারামারিতে একজন নিহত হয়, সাধারণত স্পট ডেটে হয়ে যায় সেখানে। তো বেসিক্যালি সেই রকমই কিছু একটা চিন্তা করছিলাম যে হয়তো বা তারই কোনো একটা রেস হচ্ছে সেখানে। আচ্ছা, তো আবার আমরা খেলাধুলা শুরু করে দিলাম, কিন্তু চিৎকার গুলো আরো বেশি হয়ে যাচ্ছে, এক সময় টেবিলটা আরো বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো খেলা বন্ধ করে আমরা সেদিকে যাওয়ার চিন্তা করলাম যে দেখি কি ঘটনা। তো রাসেল ভাই, আমরা যখন সেই বাড়িটাতে গেলাম, গিয়ে দেখি একটা আম গাছের নিচে অনেকগুলো লোক জড়ো হয়ে অনেক চিৎকার চেঁচামেচি করতেছে। কি ঘটনা? পরে গিয়ে রাসেল ভাই যেটা দেখলাম যে আমার ইয়ারমেট, আমার সেম বয়স,
তখন তার বয়সটা হবে 25 থেকে 26 বছর। তো নাম হচ্ছে শাহ আলম। তাকে বাসার কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে কোথাও কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে দেখা গেল সে তার বাসার আঙ্গিনার সামনে একটা আম গাছ আছে। আচ্ছা। আম গাছটা মিনিমাম আপনার 35 থেকে 40 ফিট লম্বা হবে। সে আম গাছের একবারে মগ ডালের উপর, যেখানে একটা মানুষ কেন, একটা যদি কি বলবো, এর কোনো উদাহরণ নেই, যে 10-15 কেজি ওয়েটের যদি একটা জিনিস সেই আম গাছের ডালে রাখা যায়, বেসিক্যালি দেখা যাবে সেটা ভেঙে যাবে, এত চিকন একটা ডাল। তো সেই ডালের আছে ভাই আপনি, সে এমন লম্বালম্বি হয় শুয়ে আছে, আমি দেখে তো একবারে আমার চোখ চড়ক গাছে। আসলে কি ঘটনা, আপনি নিজের চোখে দেখছেন? আমি নিজেই দেখছি ঘটনা। আচ্ছা। আমি শুধু না, আমাদের গ্রামের ম্যাক্সিমাম যারা ওইখানে মিনিমাম আপনার 2-3 হাজার লোক সেই সময় জড়ো হয়ে গেছে অলরেডি। আচ্ছা। তো দেখি যে সে মগডালিয়া একবারে লম্বা হয়ে শুয়ে আছে। তো এত লোক জড়ো হয়ে গেল সেখানে, আমরা তো সবাই দেখতেছি যে কি ঘটনা, সে এখানে কেন, কি কারণে এখানে আসলো। হ্যাঁ, তো বেসিক্যালি তখন বাজে 5টা-6টার দিকে সেরকম। তো এক সময় মাগরিবের সময় চলে আসলো। অনেক পরে গ্রামের ওখানে মাতব্বররা বললো যে তাহলে হুজুরকে ডাকা হোক, হুজুর দেখে দেখি কি করা যায় এখানে। আর বেসিক্যালি রাসেল ভাই এখানে আরেকটা কথা আছে যে ওই সে সেই সময় থেকে কখন আগে উঠছিল, সেই সময় থেকে তার আগে কতক্ষণ আগে সেইখানে উঠেছিল সেটা আমরা এখনো জানি না। আর বেসিক্যালি সেই সময় আরো 2-3 জন সেই গাছে উঠছিল যে তাকে ওখান থেকে নিয়ে আসা যায় কিনা। কিন্তু সেখানে যাওয়ার কোনো ক্রমে সম্ভব না। এমন মগডাল একটা যে চলে গেছে ওই অবস্থায়। আচ্ছা। তো এটাও করা হলো, সেটাও ট্রাই ব্যর্থ হয়ে গেল। এক সময় পরে ওই আমাদের ওই মসজিদের হুজুর ছিল, ওই হুজুরকে ডাকা হলো। হুজুর বললো যে ঠিক আছে, আপনারা এক কাজ করেন, এখান থেকে কিছু খড়, ওই গাছটার নিচে অনেক কিছু খড় জমা করে রাখেন। আচ্ছা। তো কথা মতো কিছু খড় জমা করা হলো, অনেক বড় একটা ডিবি করা হলো ওই গাছটার নিচে। তো রাসেল ভাই তখন মাগরিবের আজান অফ হয়ে গেছে, আমরা সবাই নামাজে গেলাম, নামাজ পড়ে আসলাম, তার জন্য দোয়া খায়ের করলাম। তো বাসায় তো অনেক কান্নাকাটি তার, হ্যাঁ, যে ছেলের এই অবস্থা, হঠাৎ করে এরকম একটা অবস্থায়, আগে তো এরকম কোনো ঘটনায় তার হয়নি, কিন্তু হঠাৎ করে এরকম একটা ঘটনা। তো বেসিক্যালি যখন থেকে দেখা গেল যে মাগরিবের নামাজ শেষ হয়ে গেল, আমরা সবাই ওখানেই চলে আসলাম, এই ঘটনাটা আসলে কি ঘটতে যাচ্ছে, দেখি কি কাহিনী। তো যখন আবার চলে আসলাম, হুজুরও চলে আসলো। তো বেসিক্যালি রাসেল ভাই মাগরিবের নামাজের পরেই দেখা যায় যে একটু অন্ধকার হয়ে যায়, অনেক বেশি অন্ধকার হয়ে যায়। হ্যাঁ, তো এই অন্ধকারটা হওয়ার পরে তো সেই সময় যে তাকে এমন ভাবে হুজুর হয়তো বা কিছু মন্ত্র করলো, তো সেই সময় যে এমন ভাবে নামলো ওখান থেকে, আসলে ওই 35-40 ফিট থেকে নামতে গেলে মিনিমাম আপনার 3-4 সেকেন্ড লাগবে। যদি ওখান থেকে কিছু জিনিস, ভারী জিনিস ফেলাই দেওয়া হয় তাহলে 3-4 সেকেন্ড লাগবে, হয়তো 5 সেকেন্ড সর্বোচ্চ লাগতে পারে। আচ্ছা। কিন্তু রাসেল ভাই আমি এখনো বিশ্বাস করতে পারি না যে সে ওই 35-40 ফিট থেকে সে নিচে নামতে মিনিমাম 10 মিনিটের মতো সময় লাগে। তো তাকে সেভাবে ওই খড়ের উপরে সে আস্তে আস্তে খুব স্লোলি এসে ওই খড়ের উপর পড়ে গেল। পড়ে যে সে জ্ঞানহারা অবস্থায় ছিল। তো পরে তাকে ওই বাসার লোকজন ধরাধরি করে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যে হুজুরে ঝাড়ফুঁক করে আর পানির সেটা দিয়ে তাকে ওই কোনো সুস্থ করার পরে সে কিছু বলতে পারে না, যে আর সে কোথায় ছিল, কি অবস্থায় ছিল, সে কিছুই বলতে পারে না। তো পরবর্তীতে দেখা গেছে যে আমরা তো সেদিনের মতো সেখান থেকে চলে আসলাম। ভাই ঘটনাটা এখানে শেষ হওয়ার কথা ছিল বেসিক্যালি, তারপরে আর কি এরকম আর কোনো ঘটনা হওয়ার কথা ছিল মনে হয় না। তো আমরা সবাই যার যার বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে সেদিন আর কোনো ঘটনাই ঘটলো না। পরের দিন আমরা ফজরের নামাজ, তারপরের দিন, যেদিন ঘটনাটা হয় তার একদিন পরের ঘটনা। আচ্ছা। তো বেসিক্যালি আমরা শুক্রবার ফজরের নামাজ পড়ে আমাদের গ্রামের বাসায়, ওই গ্রামের বাসা থেকে একটা আমাদের টং বলা হয় সাধারণত, টং আমরা বলি, কেউ অনেক নামে সেটা করা হয়। আচ্ছা। ওই জাম গাছের তলায় বা আম গাছের তলায় রোদ্রের সময় ছায়ার নিচে ওই রকম একটা জিনিস তৈরি করে আমরা ওখানে বসি সাধারণত। তো দেখা গেছে যে আমরা ওখানে বসে আছি, সেই ফজরের সময় হঠাৎ করে চিৎকার, আবার যে গ্রামে এই ঘটনাটা ঘটলো সেই দিক থেকে চিৎকার গুলো চলে আসতেছে। আচ্ছা। তো কি ঘটনা, এত সকালে আবার কিসের চিৎকার শোনা যাচ্ছে? আবার আমরা দৌড় দিলাম, কারণ বেসিক্যালি 2 দিন আগে এই ঘটনাটা ঘটে গেছে। আমরা শিওর যে ওইখানে নিশ্চয় আবার কোনো একটা ঘটনা ঘটে গেছে। তো আমরা আবার সেখানে গেলাম, গিয়ে দেখি যে রাসেল ভাই আপনার ঘটনাটা আমরা এরকমই শুনলাম
যে তাকে অনেক সকালের দিকে অনেক ডাকাডাকি করা হয়েছে, তার আম্মা অনেক ডাকাডাকি করলো, সে শালম উঠ কিন্তু সে কোন রকম সাড়া দেয়নি। কোন রকম সাড়া না দেওয়ার কারণে একসময় শালমের আম্মা চিৎকার করে বলতেছে আমার ছেলের মনে হয় আজকেও কিছু হয়ে গেছে, যার কারণে সে ওই বাড়ির লোকজন এসে জ্বালানা সব বন্ধ করাই দিয়েছে। পরে দরজা তার ভাঙা হলো, দরজা ভেঙে তাকে যে অবস্থায় দেখা গেল রাসেল ভাই, যে তারা আসলে ওই দেখার জন্য প্রস্তুত ছিল না। তো দেখা গেল তাকে যে বেডে যে শোয়ানো ছিল, সে যে বেডে তার শোয়ানো ছিল ওই বেডে মশারি টানানো ছিল, সে মশারির উপর ওইভাবে সেম অবস্থায় সে শুয়ে আছে। আচ্ছা, মশারির উপরে। তো এই ছিল সে, তখন তাকে ওখান থেকে নামানো হয়। একটা মানুষের কিন্তু মশারির উপরে শুয়ে থাকাটা খুব অদ্ভুত ব্যাপার। সেটাই, হ্যাঁ, মানে আপনি ঠিক যেভাবে শুরু করেছিলেন যে আম গাছের চিকন একটা ডালের উপরে শুয়েছিল, এখন বলছেন মশারির উপরে, এবং আপনি সেটা আমার সবাই দেখেছে। হ্যাঁ, আমি মশারির উপরটা দেখি নাই, তাকে সেভাবে আমি পরে শুনেছি যে তাকে মশারির উপর নাকি পাওয়া হয়ে গেছে, পাইছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আম গাছের যে মগডালি ছিল এটা আমার সচক্ষে দেখা, আপনার সচক্ষে দেখা, যার কারণে আমাকে এটাও ফেস করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপরে রাসেল ভাই তারপরে তাকে ওখান থেকে ইয়ে করা হলো। পরবর্তীতে আমরা তো ওখানে ওই অবস্থায় পরে তাকে সুস্থ করা হলো, সবাই যার যার এখানে চলে আসলো। তো বেসিক্যালি পরে আর কোনো ঘটনা আমার ওই রকম আর জানা হয়নি, তবে তার আর কোনো ওই রকম কোনো ঘটনা হয়নি। তো পরে নাকি বাড়ি বন্ধ করা নাকি কি জানি কবরাজ ইয়ে করে ইয়ে করছে, পরে থেকে ওই রকম করা হয়নি। তো তার একটা ছোট ভাই ছিল, সে সময় হয়তোবা তার 8-10 বছর ছিল বয়স। তো সেই সময় তাকে নাকি দেখা গেছে যে সে স্কুল থেকে আসে ওর খিদা লাগছে দুপুরের দিকে। ওই খিদা লাগার পরে তার আম্মার কাছে খাবার চেয়েছে, তো ওর আম্মা নাকি বলছে যে আয় রান্নাঘরে আয় খেয়ে যা। আচ্ছা, ঠিক আছে। তো বেসিক্যালি রাসেল ভাই আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু রান্নাঘরে একটা থাকে, রান্নাঘরে সবাই ওইখানে ওই একসঙ্গে পিড়ির মধ্যে বসে বা এরকম একটা পার্টির মধ্যে বসে সবাই একসঙ্গে খায়। তো ওকে দেখানো হয়েছে, সে গিয়ে দেখে যে মানে নাকি দেখছে যে কেউ ঘরে নেই, সে আর পরে বলতে পারে না। কিন্তু পরে তাকে আবিষ্কার করা হলো সে ওই রান্নাঘরের আপনার ওই একটা ইয়ে দেওয়া হয়, আপনার একটা বাঁশ দিয়ে, ওইটা আমরা ধর্না বলি বা গ্রাম অঞ্চলে যারা ওই জিনিসটা বলা হয়, খড়ের ঘরে সাধারণত একটা আড়াআড়ি ভাবে ইয়ে দেয়া হয় লম্বা, ওই ধর্নার উপর তাকে পাওয়া যায়। আচ্ছা, এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকে SMS করছেন এবং আমাদেরকে আফ্রোদিতি লিখেছেন যে তিনি অনেক তার কাছে ভালো লেগেছে, দুর্জয় আমাদের লিখেছেন অসাম স্টোরি। আমাদেরকে এছাড়াও জিলানি লিখেছেন যে তার এই মুহূর্তে ঘুম আসছে, তারপরেও তিনি শুনছেন। আপনারা সবাই বলেন যে গ্রামের ঘটনাগুলো যদি আপনারা শুনতে চান তাহলে শুনতে পারেন, তাহলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু গ্রামের অনেককেই আনার চেষ্টা করি এবং অনেকে আসতেও রাজি হন। এবং আজকে যেমন এই ভাইয়া এসছেন এবং তিনি তার এলাকার ঘটনা বলছেন, এবং এটা তার কারো কাছে শোনা ঘটনা না, সরাসরি নিজের চোখে দেখা একটা ঘটনা। সো যারা গ্রামের ঘটনা শুনতে চান তাদের নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগছে। আমাদেরকে সিমরান গুলশান থেকে লিখেছেন যে স্টোরিটা অসম। আমাদেরকে হাসান খান সিলেট থেকে লিখেছেন যে আই লাভ ভূত FM। আমাদেরকে তিমাত ময়মনসিংহ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন ভূত FM এর লাস্ট এপিসোডটা রক্তহীন করা লেগেছিল তার কাছে। ফয়সাল আমাদেরকে SMS করেছেন কুষ্টিয়া থেকে এবং তিনি বলছেন যে ফিফথ যে স্টোরিটা সেটা শুনে তিনি অনেক ভয় পেয়েছেন। আজমল হোসেন সিলেট থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন তার কাছে ভয় লাগছে এই মুহূর্তে। আলমাস আমাদের SMS করেছেন ওল্ড টাউন থেকে এবং তিনি বলছেন যে তার কাছে একটা ভয়ঙ্কর স্টোরি আছে। কিভাবে দিব ভাইয়া? এই প্রশ্নটা আমার কাছে অনেকদিন, ভূত FM অলমোস্ট 5 বছর হয়ে গেল, তারপরে শুনতে হয়। আমার যেটা মনে হয় যে আপনি একটু যদি মানে যারা শুনছেন এবার তারা যদি একটু ভালো করে শুনেন এবং লিখে ফেলেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radio.fm which is bhwtfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এই অ্যাড্রেসে আপনার ঘটনা লিখতে হবে। দেশের বাইরে থেকে যারা ঘটনা পাঠান তারা প্রেফার করবো আমরা যদি আপনারা ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠান আমাদের কাছে। মোস্তাক বেলি রোড থেকে লিখছেন আমাদের ছোট্ট বেবি মাইশা এবং আমার ওয়াইফ তাবাসসুম। আমরা সবাই একসাথে ভূত FM শুনছি এবং অনেক বেশি এনজয় করছি। খুব ভালো লাগে যখন পুরনো যারা অনেকদিন ধরে শুনছেন তারা বারবার করে SMS করেন প্রতিবার এবং জানিয়ে দেন যে আপনাদের কাছে ঘটনাগুলো ভালো লাগছে। এনিওয়েজ আমাদের কাছে জাওয়াদ লিখেছেন গ্রামের ঘটনার সাথে তার কাছে মানে পুরো ব্যাপারটাই ভাইয়ের যে প্রেজেন্টেশন সেটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রাতুল ময়মনসিংহ থেকে আমাদের SMS করেছেন আরো অনেকে। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI
ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে এবং পরে আবারও ফিরে আসবো। সো সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে আশা করছি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি with Grameenphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি। ঘড়িতে সময় রাত 1:32 and the night comes alive with গ্রামীণফোন। আমরা গ্রামীণফোনের সাথে যেতে চাই বহুদূর, এবং আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে সেটা সম্ভব। এবং আপনারা দারুণ দারুণ সব ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে, আপনাদের জানা বা আপনাদের চারপাশ থেকে পাওয়া শোনা যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিতে হবে bhootfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করতে হবে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। তপু আমাদের লিখেছেন নারায়ণগঞ্জ থেকে, রাসেল ভাই যদি কোনো স্টোরি ফেক লাগে তাহলে কমেন্ট করব কি করব না? আপনি কিন্তু আপনার মতামত জানানোর পূর্ণ স্বাধীনতা আপনার আছে। আপনাকে আমি একটা ইমেইলের কিছু অংশ শোনাই, বুঝতে পারবেন তাহলে। যিনি লিখছেন তিনি লিখছেন, তার নাম হচ্ছে ইফতেখারুল আলম। রাসেল ভাই ভালো আছেন? অবশ্যই আমি খুব একটা ভালো নেই, স্টুডিওতে আসা সম্ভব নয় কারণ দেশের বাইরে আছি, আসলে চিকিৎসার জন্যই বাইরে আছি। আপনাদের আমন্ত্রণে ভূত এফএমে একবার এসেছিলাম গত 28 নভেম্বর 2014 বা ওই সময়। আমি আমার ঘটনা ভালো করে বুঝিয়ে বলতে পারিনি, মনে আছে নিশ্চয়ই, কারণ আমি খুব অসুস্থ ছিলাম, এখনো আছি। আমার নাম ইফতেখার, একটা মাল্টিন্যাশনাল এবং আমাদের কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত। আসলে আজকে আপনাকে যা জানানোর জন্য লিখছি না, খালি আপনার মাধ্যমে ভূত এফএমের শ্রোতাদের কাছে একটু প্রার্থনা আর একটি জিনিস জানাবার জন্য। আমাদের স্রষ্টার সেরা সৃষ্টি হলো মানুষ, তারপরও এমন কিছুই আছে, এমন অনেক কিছুই আছে যা আমাদের কাছে এখনো সম্পূর্ণ অজানা, এখনো পর্যন্ত অজানা। আমরা ভূতের গল্প বা অনেকের অভিজ্ঞতা শুনে ভয় পেয়ে ঘুমোতে যাই, কারণ এটাই আমাদের সহজাত প্রবৃত্তি। তেমনি খারাপ জিন ভয় দেখিয়ে আনন্দ দেয়, সেটাই তাদের প্রবণতা। রাসেল ভাই, আপনার মাধ্যমে প্রতি শুক্রবার রাতে টুকটাক ভয় মিশ্রিত এক আবেশের এবং প্রত্যেকের মঙ্গল কামনা করছি। সৈয়দ ইফতেখারুল আলম, তারপরে তার ফোন নাম্বার দেওয়া আছে এবং তিনি তার ওয়াইফের ফোন নাম্বারও দিয়েছেন, এবং তারপরে তিনি যখন দেশের বাইরে রয়েছেন সেই দেশের বাইরের ফোন নাম্বারটা দিয়েছেন। তিনি প্রচন্ড অসুস্থ এবং মানে এই যে তিনি এই ঘটনাটা জানাচ্ছেন এবং তিনি চিকিৎসার এই মুহূর্ত থেকে তিনি জানাচ্ছেন, তিনি তার ঘটনা যা বলেছিলেন তখনও তার ঘটনা শুনে হয়তো অনেকেরই এরকম মনে হয়েছে তিনি কি ঠিক বলছেন, তিনি কি সত্যি ঘটনা বলছেন, তার ঘটনা কি ঠিক আছে নাকি ফেক। এটা কিন্তু মনেই হয় আমরা যখন আমাদের পরিবারের চিরপরিচিত মানুষের কাছ থেকে শুনি, যখন যেই মানুষটাকে আমরা অনেকদিন ধরে চিনি এবং জানি যে হ্যাঁ ওনার পক্ষে উনি তো মিথ্যা বলেন না, তখন আমরা তিনি যেটা বলেন সেটা আমাদের বিশ্বাস করা সহজ হয়। কিন্তু যে মানুষটিকে আপনি চেনেন না, যাকে কোনোদিন দেখেননি, একদম ও প্রান্তে বসে কানে হেডফোন লাগিয়ে সে তার গল্প বিশ্বাস করাটা একটু ডিফিকাল্ট, আমি জানি সেটা। আর যদি খুব বেশি ডিফিকাল্ট মনে হয়, খুব বেশি অসম্ভব মনে হয়, তাহলে গল্পটা এনজয় করুন, আমি সেটাই বলবো। আমরা চলে যাচ্ছি আবারও আমাদের নিরঞ্জনার কাছে। এবং নিরঞ্জনা, আপনার যে আমাদের সময় দেখে যেটা মনে হচ্ছে যে আপনার লাস্ট ঘটনা হয়তো এটা আমরা শুনবো আপনার কাছ থেকে। তো এই ঘটনাটা কোথায় ঘটেছিল, এবং আচ্ছা তার আগে আপনার বাসা সম্পর্কে আমি একটু আপনাকে জিজ্ঞেস করে নিই। সেটা হচ্ছে যে আপনার বাসায় অহরহই কি আপনারা সবাই কি এরকম ধরনের সবকিছু এক্সপিরিয়েন্স করেন, নাকি আপনি দেখেন আর কেউ দেখে না, বা আপনার বাবা মাঝে মাঝে দেখেন আর কেউ এরকম, মানে কিছু কিছু জিনিস আছে কি যেগুলো আপনারা সবাই দেখেন? জি জি সেরকম কি? জি, এরকম অনেক জিনিসই আছে যে আমার আম্মু যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, তো দেখা যায় যে সেই সময়টা অটোমেটিকই আমারও ঘুম ভেঙে যায় আর আমার পাপাও পড়ে। তো প্রায় আমরা এরকম লক্ষ্য করি যে নামাজ যখন পড়ছে আমাদের মানে পিছনে যে বিছানাটা, বেডটা, মনে হয় যে কেউ একজন ওটার উপরে খুব জোরে লাফ দিয়ে পড়ে আবার আলমারির উপরে চলে যাচ্ছে। আচ্ছা, এটা আমার আব্বু আম্মু মানে দুজনেই এটা ফিল করেছে। আচ্ছা, হ্যাঁ। এবং আবার ওই যে ছাদের যে বিষয়টা বললাম, এটা আবার হ্যাঁ ছাদের যে বিষয়টা বললাম যে আওয়াজ পায়। একদিন আমাদের যে ওয়াচম্যান আছে সে ফোন দিয়েছে যে স্যার এরকম সাততলার যারা আছেন ওরা তো কল করেছে যে ছাদে হিউজ পরিমাণের আওয়াজ হচ্ছে, ওরা থাকতে পারছে না, কাইন্ডলি কি একটু দেখবেন। পাপা ছাদে গেল, সে যাওয়ার পরে যেটা ফিল করতে পারলো যে একটা ফ্রেগ্রেন্স, মানে খুব সুন্দর একটা স্মেল আর কি, মানে জ্যাসমিন, হ্যাঁ হ্যাঁ জ্যাসমিন বা আতর এই টাইপের একটা স্মেল।
এরকম সেটা থাকা তো feel। অসম্ভব। জি। ছাদে কোনো ফুলের গাছ আছে? না না, আমাদের ছাদে কোনো ফুলের গাছ নেই, জাস্ট কয়েকটা ফলের গাছ আর এই এমনি পাতাবাহার টাহার এবং এরকম। সেখান থেকে এরকম সুগন্ধ আসার কথা না, কোনো পসিবিলিটি নেই। আচ্ছা, আর এই যে বাথরুমের যে ব্যাপারটা বললেন, বাথরুমে কি আপনি একাই এক্সপিরিয়েন্স করেন নাকি সবাই এক্সপিরিয়েন্স করে এটা? না, বাথরুমের বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, ওই যে আমার আব্বু মাঝখানে একটা প্রবলেমে পড়েছিল, তো সেও এরকম ভাবে মানে একটা জিনিস ফেস করে। আর আমি যে মানে আমাদের মিরপুরের যে অ্যাপার্টমেন্টের কথাটা বললাম, ওখানে আমাদের যে ছাদটা আছে 6 ফ্লোরের, ওই ছাদে কিছু একটা আছে, এটা আমরা সবাই বিলিভ করি। এবং আমাদের পাশে আপনাদের ফ্লোরের অন্যান্য ফ্লোরে যারা থাকেন তারাও বিশ্বাস করেন এটা? হ্যাঁ, এটা তারাও বিশ্বাস করেন, বিকজ আমাদের ওই অ্যাপার্টমেন্টটা যখন মানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, তো আমরা এরকম শুনেছি যে ওখানে 4 জন মারা যায়। তো একজন মহিলা এবং আর 4 জন। তারা কিভাবে মারা গিয়েছিল? তারা হচ্ছে যে ওই যখন কাজ করতে যায়, মানে ওই যে রডের বা ওই যে বাহিরে যখন মিস্ত্রিরা দাঁড়িয়ে কাজ করে, তো সামহাও তারা পিছলিয়ে পড়ে গেছে, অথবা বাহিরে যখন রঙের কাজ। একটা দুটো ঘটনা ঘটতে পারে, কিন্তু পরপর 4 জন মারা হ্যাঁ, গেছে। পরপর 4 জন মারা গিয়েছে। এবং একজন হচ্ছে যে আমাদের 3 তলার যে ফ্ল্যাটটা, জি, সেখানে যে রড, সেই রডের মধ্যে পুরো গেথে সে মারা যায়। মারা যান। হ্যাঁ, এবং প্রায় সময় আমাদের একজন ওয়াচম্যান ছিল, জামাল করে নাম, তো সে মেইনলি ওই ভয়তেই সে চাকরি ছেড়ে চলে যায়। সে ছাদে দেখে যে এরকম একটা লোক মিস্ত্রির কাজ করছে, তার মাথা দিয়ে রক্ত পড়ছে। এটা ওই ওয়াচম্যান দেখতে? জি, ওয়াচম্যান দেখেছে। সে ভয়তে একদম হিম হয়ে যায়, সে চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। তো আমরা ফার্স্টে ভেবেছি যে হয়তো মিথ্যা কথা বলে টলে চলে গেছে, কিন্তু না, বিষয়টা এরকম না। আমাদের পাশের ফ্ল্যাটে, মানে আমাদের তো অ্যাপার্টমেন্ট দুটো সেম টাইপের, তো পাশের বিল্ডিং এর যে, তো সামাদ আঙ্কেল ওনার নাম, তো উনিও বলল যে মোশাররফ সাহেব, আপনাদের বিল্ডিং এ ডেফিনেটলি কিছু একটা আছে। আমি দেখি যে একজন লোক মিস্ত্রির কাজ করে, এরকম মানে সামহাও দেখে যে রং গুলাচ্ছে, অথবা কেউ দেখে যে প্লাস্টারের জন্য সিমেন্ট বানাচ্ছে, এরকম টাইপের দেখে। আর অনেকে আবার এটাও বলেছে, ইভেন আমি নিজেও দেখেছি এটা, যে আমি একটা বাচ্চা দেখতে পাই ছাদে। ছাদে? ইয়াস। এটা কোন সময় দেখতে পান আপনি? এটা হচ্ছে রাতে 9:30টার পরে। আচ্ছা, যে আমাদের ছাদটার একটু বর্ণনা দিয়ে নিই, যে নিচে একটা 6 তলার ছাদ এবং উপরে আরেকটা ছাদ আছে। তো হয় কি, আমরা ওই উপরের যে ছাদটা, ওটা আমরা নিজেরাই রাতে আর কি লক করে দিই, ওটা 7টার মধ্যেই আমরা অফ করে দিই। করে দেন? আচ্ছা। হ্যাঁ, যেহেতু আমার বিড়ালটা ওই ছাদে যায়, যাতে কেউ না যায়, তো আমরা ওটা অফ করে দিই। তো একদিন আমি ফোনে কথা বলছি ওর সাথে, আমার হাজবেন্ডের সাথে, তো আমি ফিল করলাম যে 6 তলার ছাদে, মানে আমি 6 তলায় ছিলাম, 7 তলার ছাদে একজন মানে বাচ্চা একটা শেপ আর কি এরকম করে আমার দিকে তাকিয়ে আছে। তা আমি বেশ কয়েকবার আওয়াজ দিলাম যে এই তুমি ওখানে কি করো, বাট সে কোনো কথা বলে না। তা আমি ভাবছি এত রাতে একা একা একটা বাচ্চা এরকম, তা আমি ইমিডিয়েট আমি ছাদে গেছি। যাওয়ার পরে দেখি ছাদ তো লক করা, বাট বাচ্চাটা কোত্থেকে আসলো, দ্যাটস কোয়াইট স্ট্রেঞ্জ। সো এরকম ছোটখাটো কিছু ঘটনা। আবার অনেকে বলে যে একটা মেয়েকে দেখা যায় যে রেলিং এর উপরে হেড ডাউন বসে থাকে, এরকম টাইপের অনেকে অনেক আমাদের। কিছু দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ। আর ওই যে লম্বা চুলের মহিলার কথা বললেন, সেটা কি শুধুমাত্র আপনিই দেখেছেন নাকি আরো অনেকেই আপনাদের না বাসায় না, দেখেছে? এটা আমার আম্মুও দেখেছে। আপনার আম্মুও দেখেছেন জি, জি। তাকে, এবং তার চুল অনেক দূর পর্যন্ত? অনেক দূর পর্যন্ত। এবং নট অনলি আমাদের বাসায়, আম্মু একদিন লিফটে মানে সে মানে ওয়েট করছে লিফট আসার জন্য, সে দেখেছে যে মানে বেশ অনেক লম্বা চুল, বাট তার ফেস দেখা যায় না, জাস্ট চুলটা, আর ব্ল্যাক ড্রেস পরা। জাস্ট যখন ডোরটা ওপেন হলো লিফটের, আমার আম্মু দেখলো, দেখার সাথে সাথে লিফটটা আবার অফ হয়ে গেল। অফ আচ্ছা। করার সাথে সাথে আম্মু আবার ওপেন করলো। অফটা কি উনি করেছিলেন না একা একা অফ হয়ে গেছে? একা একা অফ হয়ে গেছে, গেছিল। হ্যাঁ। আচ্ছা, তো আম্মু বাসায় এসে বিষয়টা শেয়ার করলো। এবং আরেকটা বিষয় আমি যেটা বলবো, যে আমাদের ডোরে প্রায় সময় ধপ 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 করে কে যেন নক করে, এটা সব সময় হচ্ছে। তো একদিন হয়েছে যে আমি আর আমার আম্মু ড্রয়িং রুমে বসে টিভি দেখছি, তো দুজনেই তো আর ভুল শুনতে পারি না, তো গেটে নক হচ্ছে কন্টিনিউয়াসলি। রাসেল ভাই 5টা মিনিট ধরে এরকম নক করছে, আমি ক্যাট সাইড দিয়ে স্টিল তাকিয়ে আছি, বাট ওখানে কেউ নেই এরকম। এবং ইভেন এর আগেও আরেকবার এরকম নক হয়েছে, আমি যখন গেটটা খুললাম, আমাদের পাশ দিয়ে একটা সিঁড়ি, তো মনে হলো কি যে ওই যে কোনো বস্তার মতো বা ড্রামের মতো গড়িয়ে পড়লে যেরকম একটা ধপধপ ধপ আওয়াজ হয় না, রাইট। তো মনে হলো যে সিঁড়ি দিয়ে ওরকম ধপধপ ধপ করে পড়ে পড়ে আমাদের সামনের যেই ফ্ল্যাটটা, ওই দরজার সাথে বাড়ি খেলো হিউজ আকারে। বাড়ি খাওয়ার সাথে সাথেই সামনের বাসার নানু গেটটা খুলে ফেলছে, বললো যে কি ব্যাপার, কি হয়েছে? আমি বলছি না কিছু হয়নি,
আমি ওনার সাথে বিষয়গুলো শেয়ার করিনি। তো এরকম অনেক ইনসিডেন্ট আমাদের ওখানে হয় আর কি। ওকে, আমরা ঘটনায় চলে যাই। আমরা আপনার যে লাস্ট ঘটনা আছে, যেহেতু সময় খুব কম, জি আমরা ছোট্ট করে শুনে ফেলি আপনার জি জি ঘটনাটা। আমার যে থার্ড স্টোরিটা, এটা হচ্ছে আমার পাপার সাথে ঘটে। এটা হচ্ছে একটা নামাজের টুপি নিয়ে। আচ্ছা। তো কোনো এক জুম্মার সময়, এটা স্টোরিটা আই থিঙ্ক 5 years আগের। আচ্ছা তো আমার পাপা আর কি বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়তে যান। আচ্ছা তো যেহেতু উনি অফিসের কাজে মানে বের হয়েছিলেন, তো ওনার টুপিটা নিতে মনে ছিল না। আচ্ছা তো নামাজ পড়তে গিয়ে সে ফিল করলো যে তার কাছে টুপিটা নেই। তো সাডেনলি একজন লোক আসলো, এবং লোকটা বেশ টল, পাপা যেটা বললো, এবং খুব কালো। তো সে বলল যে আপনি এই টুপিটা নেন। আচ্ছা তো বললো যে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো লোকটা এই কথা বললো যে এত মানুষের মধ্যে আমার আপনাকে অনেক বেশি ভালো লেগেছে, আচ্ছা এবং আপনি খুব ভালো, আপনি নামাজ কালাম পড়বেন, ইনশাল্লাহ আপনার ভালো হবে। তো এই বলে নামাজ কালাম মানে শেষ করলো। জুমার নামাজটা শেষ করার পরে ওই যে টুপিটা দিল, ওদিন রাত্রে পাপা ঘুমিয়ে আছে। তো অ্যারাউন্ড রাত 12:30 বা এরকমই হবে, বা তার থেকে একটু বেশি হবে। তো দেখছে যে ওই টুপিটা পরে কোন একজন লোক সাদা জুব্বা পরে নামাজ পড়ছে। আচ্ছা নামাজ পড়ছে, এবং নামাজটা শেষে সে করলো কি, পাপাকে একটু ফু দিল। ফু দিয়ে সে যখন রুম থেকে বের হলো, তো ওই ডোর থেকেই না সে মানে একদম ভ্যানিশ হয়ে গেল। আচ্ছা তো পাপা এই জিনিসটা দেখে মানে একটু থমকে দাঁড়ায়, তো মানে কি হলো বিষয়টা। এবং ওই টুপিটা নেওয়ার পর থেকে আমার পাপা মানে রাতে ঘুমাতে মানে খুবই ভয় পেত, এবং সে রাতে লাইট জ্বালিয়ে ঘুমাতো। বাট সে ইভেন আমাদের কাছে শেয়ার করেনি। হ্যাঁ, ওটা বলেছে যে এরকম টুপি দিয়েছে সামথিং, বাট সে যে এই টাইপের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলো ফেস করছে সেটা আমাদের সাথে সে শেয়ার করেনি। আচ্ছা তো প্রায় সময় নাকি সে রাতে যখন ঘুমোতো কানের কাছে এসে ফু দিয়ে যেত, অথবা কানের কাছে এসে বলতো কিরে ঘুমাচ্ছিস কেন, অথবা অর্ধেক ঘুম থেকে উঠে দেখে যে লোকটা সামনে বসে আছে, আচ্ছা বা এরকম সোফার মধ্যে বসে আছে, বা বাহিরে গেলে দেখা যায় যে এরকম সে দেখছে, বাথরুমে গেলে দেখছে বাথরুমের ডোরটা অফ করে দিচ্ছে, দেখছে যে লোকটা দাঁড়িয়ে আছে। আচ্ছা এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমাদের বাসায় তখন আমরা ফ্রিজে কোনো কাঁচা মাংস রাখতে পারতাম না, বা মাছ মাংস, ওকে মানে ওটা কোথায় যেন চলে যেত, আমরা এটা জানিও না, আচ্ছা এরকম একটা বিষয়। তো একদিন এরকম প্রায় 1 মাস হলো, তো পাপা মেন্টালি খুবই ডিস্টার্ব হয়ে গেল। তো সে ডিসাইড করলো যে সেই জিনিসটাকে কোথাও ফেলে দিবে, বিকজ সে শুনেছে যে এরকম যদি কোনো জিনিস দ্বারা কেউ ভয়ভীতি হয় তাহলে সেটা ফেলে দেওয়াই বেটার, বা নদীতে ভাসিয়ে দেওয়া বেটার। তো সে চিন্তা করলো যে এটা সে মাটিতে জাস্ট পুঁতে দিবে। তো এর ভিতরে হলো যে সে ডিসাইড করলো সেদিন রাতের ঘটনা। হঠাৎ করে রাত 3:30 বা 3টার দিকে সে ফিল করছে যে মানে খুব মানে বুকে একটা প্রেসার ফিল করছে, মনে হচ্ছে যে নিঃশ্বাস টিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এরকম। তো হঠাৎ করে চোখ খুলে দেখে যে যেই লোকটা তাকে টুপি দিয়েছিল সেই লোকটাই তার বুকের উপরে ওভাবে বসে আছে, আর চুলগুলো হিউজ লম্বা, দাড়িও আছে সাদা সাদা, বাট ফেসটা কালো, এবং চোখটা যে ওইটাও সম্পূর্ণ কালো। আচ্ছা এরকম, এবং সে বারবার তাকে বলতেছে আমার দেওয়া জিনিস তুই ফেলে দিবি কেন, মানে এইভাবে করে একটা কথা বলছিল। তো পাপা ওইটা দেখার পরে খুব জোরে আল্লাহ আল্লাহ এভাবে বলে সে চিৎকার করছিল। আচ্ছা তো আমরা যখন মানে এই চিৎকারটা শুনি, আমরা মানে হঠাৎ করে চলে যাই, মানে আমরা ভেবেছি যে কি না কি হয়ে গেছে। তো যাওয়ার পরে পাপা খুব আধো আধো ইসে বলল যে কোরআন শরীফটা দয়া করে নিয়ে আসো। আম্মু তাড়াতাড়ি করে কোরআন শরীফ নিয়ে এসে বলতেছে এটা বুকের উপরে রাখো। তারপরে বুকের উপরে রাখলো, আমরা সূরা পড়ছি, আম্মু আমি, তারপর পাপা যা পারছে ওই সিচুয়েশনে ওভাবে করে সূরা টুরা পড়লো। তারপরে মানে কিছুক্ষণ পরে আর কি সেই জিনিসটা পাপাকে ছেড়ে দিয়ে চলে গেল। আচ্ছা কিন্তু রাসেল ভাই, এটা অ্যাকচুয়ালি খুব ভয়ের বিষয় যে একটা এন্টিটি, আমি রাতে ঘুমিয়ে আছি, আমার সামনে এইভাবে তাকিয়ে বসে আছে। ইটস রিয়েলি ভেরি স্ক্যারি। তো এই ছিল রাসেল ভাই আমার স্টোরিটা আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আবারও একটা বিরতি নিতে হচ্ছে, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকেন। স্টে টিউনড।
ইয়েস, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। হাতে ঘটনা শোনার মতো তো কোনো সময় নেই, বাট কিছু SMS পড়া যায়। ওয়ালিওয়ান আমাদের লিখেছেন নারায়ণগঞ্জ থেকে, এবং তার SMS পড়া হয় না, অনেক কষ্ট পেয়েছেন তিনি, তাই লিখেছেন। অপু জুরাইন থেকে আমাদের SMS করেছেন এবং খুব ভালো লেগেছে তার কাছে। শুভ আমাদের ওয়াসা রাজশাহী থেকে SMS করেছেন এবং আজকের ভূত FM এর অনেক প্রশংসা করেছেন। সানি এবং তার ওয়াইফ কুমিল্লা থেকে ভূত FM শুনছেন। সাকিব আজকের ঘটনাগুলো জোস, তাই লিখেছেন। আমাদেরকে ছবি লিখেছেন যে আজকের স্টোরিগুলো অনেক ভালো ছিল। আমাদেরকে ইউনুস নরসিংদী থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি পলক, এবং তিনি বলেছেন যে তাদের SSC এক্সামের রেজাল্ট দিবে, সুতরাং সবাই দোয়া করবেন। অবশ্যই দোয়া থাকলো, এবং যেরকম এক্সপেক্ট করছেন তার চাইতে অনেক বেশি ভালো হবে, এটাই আশা করি। এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাদেরকে হানিফা SMS করেছেন, নাইস। আনোয়ার সিলেট থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকে, তিমাত আমাদের SMS করেছেন পাখি রাজশাহী থেকে, এবং আমাদেরকে SMS তিনি বলছেন যে অ্যাপার্টমেন্টের কাহিনীটা হেভি। আমাদেরকে সাইদুল নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন এবং অসম রেকর্ডিং ক্লিপস এবং অসম ভূত FM। আমাদেরকে দেখতে পাচ্ছি ময়মনসিং থেকে আশা SMS করেছেন, আজকের ফোর্থ স্টোরিটা অসম লেগেছে তার কাছে। একলা পথিক দুর্গাপুর রাজশাহী থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সাজ্জাদ, এছাড়াও MD সাব্বির, মোনা, আনোয়ার সহ আরো অনেকে। আজকে অনেকের SMS পড়তেই পারলাম না, এবং আমরা দেখতে পেলাম যে আমরা এই মুহূর্তে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে যে, আচ্ছা ঘটনা একটা আছে, আমি একটা অডিও ক্লিপ আপনাদের জন্য লাস্টে রেখেছি, সেই অডিও ক্লিপটা আপনারা শুনতে পারবেন, সেই সময়টা আমরা রেখেছি অবশ্য হাতে। আমরা একটু কথা বলে নিই। আমাদের সঙ্গে আজকে নিরঞ্জন অনেকগুলো ঘটনা শেয়ার করেছেন এবং তার হাজবেন্ড তার সঙ্গে এসেছিলেন, এবং আপনি তো খুব কাছ থেকে দেখেছেন পুরো জিনিসটা। জি জি। ওনাদের বাসায় আপনি কোনোদিন কোনো কিছু ফেস করেননি এখনো? ওরকম ভাবে আসলে ফেস করা শুধুমাত্র ওই যে শব্দগুলো পাওয়া ছাড়া, কিন্তু এই যে যাদের কথা বলো, যাদেরকে দেখা যায় ওই বাসায়, সেরকম কোনো কিছু আপনি দেখেন না? ওরকম কিছু আমি সরাসরি ফেস করিনি। আচ্ছা, একটা প্রশ্ন করার জন্য আপনাকে এতক্ষণ ধরে আমি বসিয়ে রেখেছি এখানে, সেটা হচ্ছে যে আপনি আপনার বিয়ের পরে যখন নিরঞ্জন আপনাদের বাসায় যে থাকা শুরু করলেন, তখন আপনাদের বাসায় কি কোনো প্রবলেম শুরু হয়েছে? হ্যাঁ রাসেল ভাই, এরকম কিছু একটা যেটা আমি আপনাকে বললাম, সেটা হচ্ছে যে আমি যখন ওর সাথে থাকি তখন ওরকম কিছু আমি আসলে ফেস করিনি। বাট যখন দেখা যায় অনেক সময় অফিস থেকে আসতে কিছুটা লেট হয়ে যায়, ইন দ্য মেন টাইম ও বাসায় রুমে থাকে, এরকম হয়েছে। দেখা যাচ্ছে ও শুয়ে আগে, মানে দেখা যায় শরীরটা ভালো না, একটু আগে শুয়ে পড়ছে। সো 7টা-8টার দিকে আমি যখন বাসায় আসলাম 11টার দিকে, তখন দেখলাম যে শুয়ে আছে, তো আমিও শুয়ে পড়লাম। তো তখন কিছু সে আমাকে বলে নাই। সকালে ঘুম থেকে উঠে দেখলাম ওর হাতে মানে নখের দাগ, 3টা বড় বড় নখের দাগ। তো সে নিজে করা সম্ভব না। আমি ওর নখ চেক করছি, আমি মানে লজিক পছন্দ করি, যেটা আর কি, যে লজিক পছন্দ করি। তো আমি কোনোভাবে মানে ইকুয়েশনটা মিলাতে চেষ্টা করলাম যে কিভাবে সম্ভব হতে পারে সে নিজে আঙ্গুল দিয়ে করেছে, অথবা আমার যে ভাগ্নিটা আছে সে করছে। দুটোটা দেখলাম ভাগ্নির বয়স হচ্ছে 9 মাস, দরজা ছিল লক, ভিতর দিয়ে সে, তো এটা সম্ভব না, করা সম্ভব না। আর ওর হাতে কোনো নখ ছিল না, আর যদি নখ দিয়ে কাটতো ব্লিডিং বা চামড়ার কোনো একটা খোঁচা অংশ অবশ্যই লেগে থাকতো। আমি কিছুই পাচ্ছিলাম না, মিলাতে পারছিলাম না ইকুয়েশনটা, আসলে কে করলো। আর ওয়াশরুমও এরকম হয়, আপনাদের বাসায় শুরু হয়? আমাদের বাসাও কিন্তু এরকম হয়। আচ্ছা, তার মানে হচ্ছে অনেক সময় এরকম হয় যে যিনি এক্সপিরিয়েন্স করেন তিনি যেখানে যান। আমি তো এরকমও পেয়েছি, আমাদের এখানে আপনারাও শুনেছেন যে ভূত FM এ এরকম অনেকে এসেছেন যে বাংলাদেশে কোনো একটা প্রবলেম হয়েছিল, তারপর সে দেশের বাইরে উনি আছেন, এবং দেশের বাইরে যেখানে যাচ্ছেন সেখানেও সেটা সঙ্গে সঙ্গে যাচ্ছে। এনিওয়েজ, আমরা আজকে এখানে শেষ করব, তবে একটা অডিও ক্লিপ রাখছি আপনাদের জন্য। তার আগে যাওয়ার আগে জানিয়ে যাই, আগামী সপ্তাহে আরো ভালো এপিসোড আপনাদের উপহার দিতে চাই। সেই জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে, এবং অবশ্যই সেই ঘটনাগুলো মধ্যে নতুনত্ব থাকতে হবে। এবং আগামী সপ্তাহে আপনাদের সাথে আবারও কথা হবে। আমি যাওয়ার আগে আরো একবার আমাদের অ্যাড্রেসটা জানিয়ে দিই। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আমাদের ফেসবুক পেজে যান আপনারা, সেখানেও আপনি যে কাউকে জিজ্ঞেস করলে অ্যাড্রেসটা শুনে যদি বুঝতে সমস্যা হয় সেখানে পেয়ে যাবেন। আমাদের রেডিও ফুর্তির যে ফেসবুক ফ্যান পেজ রয়েছে সেখানে গিয়েও আপনি অ্যাড্রেস পেয়ে যাবেন, সুতরাং অ্যাড্রেস ম্যানেজ করা কোনো সমস্যা না। এবং এমনকি গুগলে যে আপনি যে টাইপ করেন যে রেডিও ফুর্তির অ্যাড্রেস কি, সেটাও আপনি পেয়ে যাবেন। সো এটা কোনো প্রবলেমই নাই। আপনি যেটা, আপনাকে শুধুমাত্র ঘটনাটা পাঠাতে হবে, এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে শোনাবেন নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই, এবং অবশ্যই ঘটনা শেষে আপনার ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস উল্লেখ করুন। চলে যাচ্ছি আজকে, এবং কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। এসএসসির যাদের কালকে রেজাল্ট দেবে তার জন্য অনেক অনেক শুভকামনা। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।
হ্যালো রাসেল ভাইয়া, আমি নওশিন উত্তরা থেকে। আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আজ আমি যে স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার কাজিন রোজার জীবনের সত্যি কাহিনী, যার এজ অনলি 3 বছর 11 মাস। কাহিনীটা বলার আগে বলে নেওয়া ভালো যে আমার খালামণি সরকারি চাকরি করে। গাজীপুরেরই যে কোনো একটা স্থানে তারা থাকে, সর্বত কারণে আমি নামটা বললাম না। এই কারণে জবের খাতিরে বিভিন্ন জায়গায় যেতে হয় ওকে, বিভিন্ন গ্রাম্য জায়গাতেও, যেহেতু এটা সমিতি রিলেটেড কাজ। সো রোজা যখন পেতে তখনও খালামণিকে অনেক জায়গায় যেতে হতো। যথারীতি রোজার জন্ম হলো গাজীপুরেরই একটা ক্লিনিকে। প্রথম দিকে কেউই আমরা প্রবলেমটা বুঝতে পারিনি, কিন্তু রোজা ধীরে ধীরে যত বড় হতে লাগলো আমরা ততই সমস্যাটা বুঝতে পারলাম। নর্মালি বাচ্চারা 1 বছরের মাথায় কথা বলতে পারে একটু একটু, কিন্তু সেই জায়গায় রোজা আজও কথা বলতে পারে না। যাও একটু আধটু বলে, আমরা বুঝতে পারি না সে কি বলছে। অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছে ওকে, কিন্তু কেউ তার এক্সাক্ট প্রবলেমটা ধরতে পারে না রিপোর্টে, বিকজ রিপোর্টে সবকিছুই নর্মাল আছে, কোনো সমস্যাই তার নেই। একদিন আমরা সবাই খেয়াল করলাম, ঠিক একদিন না, পরপর অনেকদিন, যে সে হাত বাড়িয়ে কাকে যেন ডাকে জানালা দিয়ে, কোলে উঠতে চায়, তার ইশারায় কথা বলে। আমরা প্রথম প্রথম ব্যাপারটাকে গুরুত্ব দিইনি, কিন্তু প্রতিদিন ও এমন করে, কোনো সার্টেন টাইম নেই। মাঝে মধ্যে অকারণেই চিৎকার করে কেঁদে উঠতো। পরে একদিন স্থানীয় এক বড় হুজুরকে ডেকে আনা হয়। সে রোজাকে দেখে কিছু একটা বুঝতে পারে এবং পরে সে বলে রোজার উপর জিনের আসর আছে। দ্যাট মিনস রোজা পজেস। এবং এটা আজকাল না, ও যখন পেটে তখন থেকেই। কারণ আমি আগেই বলেছি আমার খালামণির জবের ব্যাপারে, যে সে রোজাকে পেটে নিয়েও অনেক জায়গায় মুভ করেছে এবং অনেক সময় সে সন্ধ্যার পরেও বাসায় ফিরেছে, এবং ওই সময়টাতেই রোজার উপর নজর পড়েছে, যেহেতু ওই সময়টা খারাপ প্রেগনেন্ট ওয়েমেনদের জন্য। সে আরো জানায় জিনটা ভালো না, তো সবসময় বিরক্ত করে দুধ থেকে, যেহেতু ওর গলায় হওয়ার পর থেকেই একটা তাবিজ থাকে, সে কারণে ওর কাছে আসতে পারে না, এবং ওর যত প্রবলেম সবই জিনেরই ক্রিয়েট করা। কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে ওর জন্য হুজুর, যেমন একটা তাবিজ দিয়েছে সর্বদা পরে থাকতে, একটা তেল পরা দিয়েছে যেটা সকাল এবং রাতে দিতে হবে, এবং ওদের পুরো বাসাটা বাঁধিয়ে দিয়েছে তারপর থেকে, যেন কিছু প্রবেশ করতে না পারে খারাপ কিছু। এখন আমার বোনের তেমন কোনো প্রোগ্রেস নেই, এবং আমরা সবাই অজানা যে কবে হবে, শুধু অপেক্ষার প্রহর গুনছি। কারণ হুজুর বলেছে যে তেমন মেজর কোনো স্টেপ নিতে গেলে ক্ষতি হতে পারে। দ্যাটস ওয়াই এটা আস্তে আস্তে এটাকে অ্যাটলিস্ট প্রিভেন্ট করতে হবে। আমার কাজিনের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সেরে ওঠে। থ্যাংক ইউ। এই ছিল আমার ঘটনা।